ধন্যবাদ। আমরা গতকাল অবজারভেশন 17 পর্যন্ত পড়েছি, যেটা আমাদের স্যার বলছিলেন আসলে আমরা হয়তো তেমন কিছু শিখে উঠতে পারবো না এত স্বল্প সময়ে। এটা হয়তো জাস্ট একটা ইন্ট্রোডাকশন হবে, অনেকের ক্ষেত্রে হয়তো বইটা পড়ার আগ্রহ হবে। তো ইনশাল্লাহ আমরা কন্টিনিউ করবো। প্রত্যেকটা বিষয়ের আগে আমি যতটুকু দেখে এসেছি সেটুকু যদি আমার মনে থাকে, এখানে কি দিত? তো আমরা যদি আগেটুকু মনে নাও রাখতে পারি, আজকে আমরা যেটা দেখবো 18 থেকে 22 এই অবজারভেশন গুলোও যদি একটু দেখি তাও কাজে লাগবে। তো প্রথমটা হচ্ছে স্টেডি অ্যাগ্রাভেশন অফ অল সিম্পটমস। আপনি ওষুধ দিলেন, সব বেড়ে গেল, মেন্টাল ইমোশনাল এনার্জি লেভেলও খুব খারাপ, একেবারে পড়ে পড়ে ঘুমায়, এতে চিফ কমপ্লেনও বেড়ে গেল, খুব খারাপ অবস্থা, কি করবো? আচ্ছা, এই ধরনের কেস গুলো হলো বিলঙ্গিং টু ভেরি লোয়ার লেভেল। এটা হচ্ছে 8 থেকে 11 লেভেল, গ্রুপ সি এন্ড এন টু গ্রুপ ডি। আচ্ছা, এই অবজারভেশনটা অ্যাকচুয়ালি আমাদের ডক্টর বিপুল কার্স এবং ডক্টর কেন্টের একটা কন্ট্রাডিকশন। কারণ ডক্টর কেন্টের মতে এই ধরনের অ্যাগ্রাভেশন যখন ঘটবে তখন ইমিডিয়েটলি অ্যান্টিডোট করতে হবে, এই পেশেন্ট ইনকিউরেবল। কিন্তু ডক্টর বিপুল কার্স বলছেন এখানে কিছু 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 ক্ষেত্রে এখানে আমাদের কিছু করার থাকতে পারে। আমি হয়তো অ্যান্টিডোট করব না, বা অ্যান্টিডোট করব কিনা সেটার আগে আমি চিন্তা করব, কারণ এখানে উনি 4টা পসিবিলিটির কথা বলছেন। যেমন প্রথমটা হতে পারে আমার প্রেসক্রিপশনটা রং, এটা আসলে ডিজিজের অ্যাগ্রাভেশন, এটা আসলে কোন রকমের ট্রিটমেন্টই হয়নি, only wrong prescription, only disease aggravation। আরেকটা হতে পারে এই সমস্ত লোয়ার লেভেলে কি হয়, মানুষটা এই সমস্ত লোয়ার লেভেলে এইভাবেই পৌঁছান যে উনি অনেক বেশি সাপ্রেসিভ ড্রাগে ছিলেন ফর এ লং টাইম, এবং সেই কারণে ড্রাগ উইথড্রল সিনড্রোম দেখা দেয় অনেকের ক্ষেত্রে। সে হয়তো কর্টিজনের মলম লাগাতো মানে ফর এ লং টাইম ওভার স্কিন। আপনি বললেন না কর্টিজন মলম লাগালে আমার পক্ষে আপনার হোমিওপ্যাথিক রেমেডি খাইয়ে কোনো লাভ নেই, মলমটা আমি লাগাতে দিব না। কিন্তু আমি কিন্তু এই কথাটা হাঁপানি রোগীকে বলছি না, যেখানে কর্টিকস্টেরয়েড নিচ্ছে, কিন্তু বা হার্টের খুব অ্যাডভান্স লেভেলের পেশেন্টকেও বলছি না। কিন্তু যারা স্কিনে কর্টিকস্টেরয়েড মলম নিচ্ছিল ম্যাক্সিমাম টাইম আমরা কি করি, এটা অফ করে দিই, তাই না? তো বলছে সেই ক্ষেত্রে কিন্তু এরকম হয়। তো বলছে এটা ড্রাগ উইথড্রল সিনড্রোম হতে পারে। আবার অনেকে আছে যে একটু সাইকোটিক ড্রাগও থাকে। ডেঞ্জারাস কেস হলে সাইকোটিক ড্রাগে কখনো বন্ধ করবেন না, সাইকোটিক ড্রাগ সাইকোলজিক্যাল প্রবলেম নিয়ে আসলে। আচ্ছা, নাম্বার 3 হলো পোটেন্সি সিলেকশন ইজ ইনকারেক্ট। অনেক সময় হয় কি পোটেন্সিটা খুব হাই দিয়ে ফেলছেন, সেক্ষেত্রেও কিন্তু এটা পসিবল। ধরেন এটা সালফারের পেশেন্ট, আপনি রাইট রেমেডি, সালফার ইজ রাইট রেমেডি, 30 সি তার দরকার ছিল, বাট 200 সি ওয়াজ দ্য মোস্ট, আপনি তাকে 1 এম দিয়েছেন। আপনি অবাক হয়ে যাবেন যে এই অ্যাগ্রাভেশন মানে এই অ্যাগ্রাভেশন খুব কঠিন, এই অ্যাগ্রাভেশন চলতে থাকবে এবং এটা তখন আপনার কন্ট্রোলে আনতে হবে ইমিডিয়েট। এটা আসলে কিন্তু ডিফিকাল্ট সিচুয়েশন। আরেকটা হতে পারে যেটা ডক্টর কেন বলছেন যে আসলেই এটা ইনকিউরেবল কেস উইথ হোমিওপ্যাথি। হ্যাঁ, সেটা একটা ডিসিশন। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি যে যখন স্টেডি অ্যাগ্রাভেশন অফ অল সিম্পটমস তখন আসলে 4টা কনসিডারেশন আসছে জিভিতে, যেটা ডক্টর কেন বলছিলেন জাস্ট একটাই, সেটা হলো ইনকিউরেবল কেস উইথ হোমিওপ্যাথি, অ্যান্টিডোট দ্য রেমেডি। বাট জিভি বলছেন নো, think about it, maybe wrong prescription, totally disease aggravation, ভালো মতন কেসটা রিটেক করুন বলছেন, or could be a drug withdrawal syndrome, এবং এত বেশি উইক অর্গানিজমে আপনার রেমেডি অ্যাকশন এখনো বোঝার কাহিনী আসেনি, অনেক অনেক সময় ব্যাপার। আচ্ছা, তাহলে এই ড্রাগ সম্পর্কে একটু আইডিয়া কিন্তু নিয়ে নিতে হচ্ছে যখন কাউকে আপনি এই ড্রাগ থেকে সরাচ্ছেন। বি কেয়ারফুল, আপনারা বি কেয়ারফুল যে আমরা কিন্তু সব ড্রাগ বন্ধ করব না, কোন কোন ড্রাগ বন্ধ করব না সেটার লিস্ট কিন্তু অনেকবার দেয়া হয়েছে, তারপর ট্রাই করবো। আচ্ছা, দ্য পোটেন্সি সিলেকশন ইজ ইনকারেক্ট, যেটা বললাম অতিরিক্ত হাই পোটেন্সি দিয়ে ফেলছেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এইরকম ধরনের সিচুয়েশনে পড়বেন। এটা বেশি হয় অ্যাক্সেসরি ইনকিউরেবল কেস। জাস্ট 1 মিনিট।
সরি ওকে, সো কোর্স অফ অ্যাকশন কি করব, ASAP মানে as soon as possible a better remedy should be prescribed। যদি আপনি এটা বুঝেন প্রথম ক্ষেত্রে, হ্যাঁ, যে শুধুমাত্র ডিজিজ বেড়ে গেছে এবং আপনি বুঝতে পারছেন ইট ওয়াজ রং প্রেসক্রিপশন, বোঝার সাথে সাথে আপনি কেস ডিটেক্ট করে বেটার রেমেডি দিবেন। ইফ নো রিঅ্যাকশন ওয়েট, ইফ দ্য প্যাথোলজি ইজ নট সিভিয়ার, এই ক্ষেত্রে আপনি দ্বিতীয় রেমেডি দিবেন সেকেন্ড প্রেসক্রিপশনের পরে। হ্যাঁ, সেকেন্ড প্রেসক্রিপশন এখানে লিখতে হবে। তো সেকেন্ড প্রেসক্রিপশনের পরে আপনি একটু সময় দিতে হবে, কারণ আপনি জানেন এগুলো লোয়ার লেভেল, রিঅ্যাকশনের জন্য ওয়েট করতে হবে। যদি কখন ওয়েট করবেন, প্যাথোলজি যদি না সিভিয়ার হয় আপনি প্লাসিবো দিয়ে 1 মাস ওয়েট করবেন। কিন্তু এবং কতক্ষণ ওয়েট করতে হবে সেটার একটা কোশ্চেন আমরা প্রায় পাই, যে আমি তাহলে দিব কখন ওষুধটা। আমি তখনই ওষুধটা দিব যখন ক্লিয়ার প্যাটার্ন আসবে। আর ক্লিয়ার প্যাটার্ন না আসলে ইন দ্য মিন টাইম আমাকে অবশ্যই অ্যালোপ্যাথিক মেডিসিনে হেল্প নিতে হবে, প্যালিয়েট করতে হবে উইথ অ্যালোপ্যাথিক মেডিসিন, not with a homeopathic another potency. Be careful, it would stabilize the situation as well. আপনার এই সমস্ত কেস যেটা খুব বেড়ে গেছে, সেক্ষেত্রে আপনি যদি প্যালিয়েশনের জন্য হোমিওপ্যাথিক রেমেডি না দিয়ে অ্যালোপ্যাথিক মেডিসিনে যান, আপনার এই কেসকে সে রিস্টেবিলাইজ করে দিবে এবং আপনি তখন কিন্তু বেটার পিকচার পাবেন এবং সহজ হবে আপনার জন্য প্রেসক্রাইব করা। সো এখানে প্যানিক হওয়ার কিছু নাই, লেট গো অফ দিস কেস। এই কেসটা অ্যালোপ্যাথি দেন এবং সে মেডিসিন দিলে যেটা হবে, আপনার কেস যদি রং হয়ে থাকে প্রেসক্রিপশন, আপনি রাইট রেমেডি দিয়ে ওয়েট করছেন কিন্তু প্লাসিবো দিচ্ছেন। এখন ব্যাপারটা এরকম যে প্যাথোলজিটা সিভিয়ার, প্যাথোলজিটা যদি সিভিয়ার না হয় প্লাসিবো দিয়ে ওয়েট করবেন। প্যাথোলজি যদি সিভিয়ার হয়, এই রোগী তো দম বন্ধ হয়ে মারা যাবে, হাঁপানির রোগী, তাকে ধরে রাখবেন না, তাকে বলবেন তুমি অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করতে থাকো, পরে আমি তোমার আবার ট্রিটমেন্ট করবো। At the moment you need allopathic treatment here. Often after this aggravation, আরেকটা যেটা আমরা ওল্ড বুকগুলো থেকে জানি, আমরা কিন্তু এটা অর্গানাম থেকে জানি, এই ধরনের অ্যাগ্রাভেশনের পরে কি হবে, একটা রেমেডি ক্লিয়ার হবে। এক্সাম্পল হলো সিভিয়ার অ্যাজমা পেশেন্ট, সে ব্রঙ্কোডাইলেটর নিত রিপিটেডলি। প্রথমে আপনি হয়তো প্রথম রেমেডি, দ্বিতীয় রেমেডি, তৃতীয় রেমেডি পর্যন্ত যাচ্ছেন স্যার, উইথ দ্য রাইট রেমেডি এভরি টাইম তার এমন অ্যাগ্রাভেশন হবে স্যার যে প্রথম রেমেডি চলার মধ্যেও আপনার তার জন্য কর্টিকোস্টেরয়েড লাগবে। দ্বিতীয় রেমেডির সময় দেখবেন যে সে পাফার নিচ্ছে, তৃতীয় রেমেডি গিয়ে দেখবেন যে পাফার আর ওইভাবে লাগছে না। মানে আস্তে আস্তে প্রত্যেকটা কারেক্ট প্রেসক্রিপশনে তার পাফারের ইউজটা কমে আসবে, কিন্তু স্টিল নিড থাকবে। কিন্তু এমন একটা অ্যাগ্রাভেশন যখন দেখাবে, এরপরে আপনি দেখবেন যে হয়তো পাফারের নিডটা আরো কমে যাবে এরপরে রেমেডি থেকে। সেকেন্ড কেসে ওয়ান্স অ্যালোপ্যাথিক ড্রাগ ইজ কন্টিনিউড, যেমন ধরেন আপনি তাকে এই ব্রঙ্কোডাইলেটরের যে রিপিটেশন আপনি দেখলেন তারা লাগলো না, আপনি এমন একটা পর্যায়ে আসছেন চতুর্থ রেমেডিতে মনে করেন বা থার্ড রেমেডিতে, সে ডিসকন্টিনিউ করলো, সে বললো যে আমার এখন আর ওই ব্রঙ্কোডাইলেটর লাগছে না। হ্যাঁ, সবসময় আপনি সেই ক্ষেত্রে সে যখন আসবে তাকে প্রত্যেকবারই রিইভ্যালুয়েট করবেন কেস এবং একদম ভালোভাবে, সরি কেন এটা হলো, সরি স্যার আমার প্রেজেন্টেশন চলে গেছে, এখন তো আমার প্রেজেন্টেশন আসছে না, তো সরি আমার প্রেজেন্টেশন সামহাউ বন্ধ হয়ে, তো কি হবে, আমি সেকেন্ড যেটা এখানে আসলে কোর্স অফ অ্যাকশন গুলো আমি ভাবে লিখছি যাতে একটু সহজ হয়। তাই আসলে অনেক বড় চ্যাপ্টার, অনেকগুলো কোর্স অফ অ্যাকশন আর অনেক এক্সপ্লেনেশন আমরা আসলে, আপনারা হোমিওপ্যাথ আপনারা একবার পড়লে মনে থাকবে ইনশাল্লাহ, কিন্তু ছোট করে মনে রাখার জন্য এইটুকু পড়লেই চলবে স্যার। যেমন এই যে সেকেন্ড কি করা যায়, যে আপনি এই রোগীটাকে এইখানে এইরকম একটা ঘটনা ঘটলো, সে ব্রঙ্কোডাইলেটর ইউজ করতো, প্রথম রেমেডি দ্বিতীয় রেমেডিতে ব্রঙ্কোডাইলেটর লাগলো, কিন্তু তৃতীয় রেমেডিতে আসার পরে বললো স্যার আমার অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, যদিও অ্যাজমার রোগী সে, কিন্তু তার এখন আর লাগছে না, পাফার লাগছে না। হ্যাঁ, তখন আপনাকে খুব সচেতন হতে হবে। এখানে সবসময় তাকে বলবেন কিপ ইন কন্ট্যাক্ট, যে কোনো সময় এই অ্যাজমা রোগী কিন্তু ফেরত যেতে পারে, একদম একটা সামান্য একটা মেন্টাল ইমোশনাল সিচুয়েশন হতে পারে, সামান্য একটা ফিজিক্যাল আপ ডাউন হতে পারে, তার কিন্তু আবার যে কোনো সময় প্রয়োজন পড়তে পারে। এবং যখনই সেই কথাটা বলবে আপনি দেখবেন অফেন নিউ রেমেডি আসবে, সেম রেমেডি রিল্যাপস হবে অথবা নিউ রেমেডি আসবে। এটা হচ্ছে সেকেন্ড কেস। থার্ড হলো মানে এই অ্যাগ্রাভেশনটার পরবর্তী কথা বলা হচ্ছে, হ্যাঁ অ্যাগ্রাভেশনটার পরবর্তী কথা বলা হচ্ছে। থার্ড হচ্ছে প্রলংড অ্যাগ্রাভেশনের ভেতরে এখন অনেক এই কেসটা আপনারা বুঝতে পারবেন, যেমন স্যার
আসলে অ্যাগ্রাভেশন শুরু করার পর আমাদের ওষুধটা অ্যাগ্রাভেশন শুরু করার মতো শক্তি এই অর্গানিজমকে দিতে পেরেছিল। অর্গানিজম খুবই উইক। আপনি 12C তে রিপিটিশন দিয়েছিলেন 1 সপ্তাহ 2 সপ্তাহ, তারপরে তার এই রকমের একটা অ্যাগ্রাভেশন দেখা দিলে অ্যাগ্রাভেশন আর থামে না। ইন দ্যাট কেস হতে পারে যে ঔষধটার রিপিটেশন দরকার, আপনি তো তখন 2 potency বাড়িয়ে দেন, হয়তো 14C দেন, এবং দেখবেন যে এখন এই যেটা 12C তে পাচ্ছিল না সে, তার আসলে কেয়ারফুল কেস টেক করতে হবে এক্ষেত্রে। এবং আপনি সেই সেম রেমেডি জাস্ট হায়ার পোটেন্সিতে রিপিট করে আপনি তার ওখান থেকে তাকে বের করে নিয়ে আসতে পারবেন। কেয়ারফুল, সব ড্রাগ কিন্তু রিপিট করা যায় না, ঠিক আছে? সালফার রিপিটেশনের ক্ষেত্রে বি কেয়ারফুল। অর্থাৎ একটা ডোজ 12C দেওয়া ছিল, এবার একটা ডোজ 14C দিয়ে আবার ওয়েট করবেন আনটিল দেয়ার ইজ এ রিল্যাপস, একটা ডোজ 16C দিয়ে ওয়েট করবেন আনটিল দেয়ার ইজ এ রিল্যাপস, অর এলএম পোটেন্সি, যেটা কালকে বলছিলেন একটু। এইসব কেসে এলএম পোটেন্সি খুব ইউজফুল। এবং এত বেশি অ্যাগ্রাভেশনের যাদের ভয়, তাদের ক্ষেত্রে কিন্তু এলএমও আপনি কাপিং করে ব্যবহার করবেন। The initial prolonged reaction triggered by the remedy was a good start. আমার এই ক্ষেত্রে কি ঘটছে, আপনি ধাক্কাটা দিতে পেরেছেন, কিন্তু ঔষধের শক্তি শেষ হয়ে যাওয়াতে, যেহেতু এটা খুব উইকেন্ড একটা অর্গানিজম, তাকে ট্র্যাকে ধরে রাখতে পারে নাই, তখন আপনি একটু হায়ার একটা পোটেন্সি দিলেই দেখবেন তাকে আপনি বের করে নিয়ে আসতে পারবেন এই প্রলংড অ্যাগ্রাভেশন থেকে। তাহলে এটা একটা গুড লার্নিং যে এরকম প্রলংড অ্যাগ্রাভেশন যখন দেখা দিবে in a patient of a lower level 8 9 10 level, তখন আমার ওইটার চেয়ে একটু হায়ার একটা পোটেন্সির ওষুধের রিপিটেশন প্রয়োজন হতে পারে। এটা আমাদের কি মাথায় রাখতে হবে। ফোর্থ হতে পারে, এটা খুব ডিপ একটা প্যাথোলজি, পেশেন্টস অন অ্যালোপ্যাথিক স্ট্রং ড্রাগ, সরি আই এম সরি, আমি আজকে বাবা হাতে দিচ্ছি, আমার বেবিটা ডান হাতে ঘুমাচ্ছে। তার তো যার কারণে স্ট্রং ড্রাগের উপর যারা থাকে তাদের এই অ্যাগ্রাভেশন গুলো অনেক মারাত্মক ভাবে দেখা দেয়। কারণ আপনি তাকে ধাক্কা দিচ্ছেন, সে একটা খুব সাপ্রেসড একটা অর্গানিজম, সে তখন যা সাপ্রেশন ছিল উগ্রাতে থাকে। তো এই ক্ষেত্রে এটা একটা কিউরেবল কেস, অফটেন ইউ মে নিড টু ট্রিট দ্য অ্যাগ্রাভেশন। এই অ্যাগ্রাভেশন ডিউরিং আপনি সবসময় সে যতবার আসবে তার কিন্তু আপনি কেস রিটেক করবেন, কারণ অনেক সময় নতুন রেমেডি আসবে, অনেক সময় নতুন রেমেডি আসবে। যদি সে এই যে তার এখানে দেখেন 8 9 10 11 এর রোগীর কিন্তু নতুন রেমেডি আসবে, এটা একদম ধরে রাখেন, এটা কিন্তু হয়। Only very knowledgeable and experienced homeopath should handle these cases. Subsequential prescription হতে হবে, sequential prescription লাগিয়ে দেন, এবং প্রত্যেকটাই সঠিক প্রেসক্রিপশন হতে হয়, রাইট রেমেডি হতে হবে এভরি টাইম। If unclear, use allopathic drug, otherwise the case may deteriorate. এখানে খুব কেয়ারফুল, এটা এই জন্য এরা যেহেতু লোয়ার লেভেল, এদেরকে আপনি একটা হোমিওপ্যাথিক রং রেমেডি দিলেও সে সাপ্রেসড হয়ে যাবে, বি কেয়ারফুল। এখন এখানে এক্সাম্পল দিচ্ছে, লেভেল 7 অথবা 8 এর পেশেন্টে আলসারেটিভ কোলাইটিস যদি থাকে, আপনি ওষুধ দিলেন, 1 মাস পরে তার বাউল ইনক্রিজ হলো, 1 মাসের পর সে অ্যাগ্রাভেশন নিয়ে আসছে, দেখেন 15 ছিল প্রথমে, কিন্তু ওষুধের পর সে এখন 25 বার স্টুল দিচ্ছে, ঠিক আছে? স্টুলে তার হচ্ছে অনেক ব্লিডিং থাকে, সাথে এনার্জি খুব ড্রপড, সাইকোলজিক্যালি লো, এবং জেনারেলি সে খুব ওয়ার্স, সে বলছে আমি আর বাঁচবো না, আপনারা যদি আমি শেষ, মরে যাচ্ছি, ঠিক আছে? প্রথম চেক করব কি তার কোন সেকেন্ডে ওষুধ আসছে কিনা, যদি আসে সেটা দিব। যদি সেকেন্ড কারেক্টিভিটি আসে, কেসটা ক্রিটিক্যাল, আলসারেটিভ কোলাইটিসের পেশেন্টের ক্ষেত্রে ক্রিটিক্যাল কেস কখন হবে, যখন আমি দেখবো একটা সিভিয়ার, নট অনলি আলসারেটিভ কোলাইটিস, ব্রঙ্কিয়াল অ্যাজমা, যে কোনো ফিজিক্যাল প্রবলেম, যখন সিভিয়ার ফিজিক্যাল প্রবলেম, সেই সাথে পেশেন্টের যদি আপনি সাইকোলজিক্যাল ইস্যু পান, যেমন ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, বা তার খুব মারামারির অভ্যাস, খুব সে অ্যাগ্রেসিভ পেশেন্ট, মেন্টাল ইমোশনালি খুব ইমব্যালেন্স, আপনি এইসব পেশেন্টের ক্ষেত্রে এটা খুব ক্রিটিক্যাল কেস, এবং আপনি জানেন যে ইটস এ ডিফিকাল্ট কেস, খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। তো বলছে সেকেন্ড রেমেডি পেলে দিবেন, আর এখানে কি করতে হবে, ক্রিটিক্যাল কেস। আরেকটা জিনিস যেটা এটা অত ক্রিটিক্যাল না, কখন আমি ওয়েট করতে পারবো কখন, সেটা বলছে, দেখেন, সেটা হলো এই পেশেন্টটা আসলে মাইল্ড মেন্টাল ইমোশনাল সিমটম আগে ছিল, তার আসলে এই আলসারেটিভ কোলাইটিস এর আগে মেন্টাল ইমোশনাল কিছু প্রবলেম ছিল, সাইকোট্রপিক ড্রাগের ছিল। সাইকোট্রপিক ড্রাগ তাকে সাপ্রেস করে তার অর্গানিজমকে নিচে নামিয়ে এনে আলসারেটিভ কোলাইটিস এর মতো একটা ডিজেনারেটিভ সিচুয়েশন তৈরি করলো।
আপনি যখন কারেক্ট রেমেডি দিলেন এবং সবকিছু ওয়ার্স হলো ঠিকই, আপনি দেখতে পেলেন তার মেন্টাল ইমোশনাল ফেরত, এবং আপনি জানেন তার মেন্টাল ইমোশনালটা না ওয়ার্স না, ওকে ওয়ার্স না, আগে তার এটা ছিল সে বলছে, তখন আপনি জানেন সে কিউরেটিভ অ্যাকশন, ডোন্ট টাচ দ্য কেস। আপনাকে ওয়েট করতে হবে যতক্ষণ নতুন রেমেডি কিনোট সহ ক্লিয়ারলি না আসবে, ডু নট প্রেসক্রাইব। একটা জেনারেল রুল হলো সবার কোশ্চেন যেটা আমাদের থাকে যে আমি কখন ওষুধ দিব, কারণ আমার আমার পাওয়ার হচ্ছে ওষুধ দেওয়া, তাই তো? তো আমার যেটা দেখতে হবে সেটা হচ্ছে কি নোটস, নতুন রেমেডি দিব, ঠিক আছে, সেটা কি নোটস প্রপারলি আসতে হবে। একটা কি নোটস আসছে আমি ওষুধ দিয়ে বলবো না, দুইটা কি নোটস, নো 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 নো, স্টিল কি নোটস অফ দ্য লাস্ট রেমেডি ইজ দেয়ার, ডু নট টাচ দ্য কেস। আপনার একটা কথা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ার হতে হবে, লাস্ট রেমেডি কোনো কি নোটস থাকবে না, অথবা কমন কি নোটস থাকতে পারে যেটা নেক্সট রেমেডিতেও আছে, সেই ক্ষেত্রে আমি দিতে পারবো। কিন্তু নেক্সট রেমেডি পিকচার কি, at least 3 to 4 ক্লিয়ার কি নোটস অ্যাপিয়ার হতে হবে, হ্যাঁ, তখনই একমাত্র দিব। যদি না হয় আমি প্যালিয়েশনের জন্য অ্যালোপ্যাথিক ড্রাগ ইউজ করতে পারি, প্যালিয়েশনের জন্য প্লাসিবো দিতে পারি। অফেন টাইমস এইসব রোগী যারা জাস্ট হালকা, হ্যাঁ, অল্প একটু সাইকোট্রপিক ড্রাগে ছিল, যারা একটু অল্প সামান্য মেন্টাল ইমোশনাল সিমটম, এদেরকে আপনি হয়তো এই কি বলবো, যে কোনো একটা সল্ট খেতে দিলেও এরা বেশ বেটার থাকে। তো এটা কি আমরা শিখলাম, always only prescribe if a remedy is clear, otherwise in case of severe reaction use allopathic drug to palliate the situation, এটা আমরা বললাম। হ্যাঁ, আচ্ছা, আমার অনেক কিছু কভার করতে হবে, টাইম খুব কম। সরি, তো এখন হচ্ছে 19টা হলো একটা কমন সিচুয়েশন, আমরা আমাদের প্র্যাকটিস এটা খুব কমনলি দেখবো। সেটা হলো বলবে, সে এসে বলবে হ্যাঁ ওষুধ খাওয়ার পর 15-20 দিন খুব ভুগলাম, তারপর 4-5 দিন না ভীষণ ভালো ছিলাম, একদম মানে আমার কোনো ব্রঙ্কোডাইলেটর লাগে নাই বলবে একজন, আরেকজন বলবে যে আমার কোনো পার্টিসন ড্রাগ লাগে নাই, তাও আর্থ্রাইটিস কোলাইটিস হয় নাই, এরকম বলবে যে আমি খুব ভালো ছিলাম, খুব ভালো ছিলাম 4-5 দিন, কিন্তু তারপরে আমার যা ছিল সব ফেরত। ঠিক আছে, তাহলে আপনি দেখবেন যখন তার সব সিমটম গুলো মিলাবেন দেখবেন 70% সে ভালো ছিল, মানে এত ভালো ছিল আপনি বলবেন যে কি রে, এই কেসটা তো অনেক ভালো ছিল, এই কেসটা হঠাৎ করে এত ড্রপ করলো কেন? তখন আপনি স্যার আপনার কাজ হচ্ছে ইনভেস্টিগেশন করা। এখানে দেখেন স্যার অনেক অ্যাগ্রাভেশন হয়েছিল এবং সে তারপরে কিন্তু একদম অনেক ভালো, 70% ভালো, মানে তো বোঝাই যাচ্ছে না, তারপর আবার বেড়ে যাচ্ছে কেন? ইনভেস্টিগেশন। এটা আসলে গ্রুপ 7-8 এর পেশেন্ট, অ্যাগ্রাভেশন হচ্ছে সব লেভেলে হয়েছিল, followed by amelioration of all level. এটা রেমেডি কারেক্ট, আপনার ডিসিশন হচ্ছে আমার রেমেডি অবশ্যই কারেক্ট, 70% তাকে অ্যামেল করতে পারতো না, তাই না? এটা গুড সাইন, এটা কিউরেবল পেশেন্ট, পার্টলি কম্প্রোমাইজড ইমিউন সিস্টেম তার থাকতে পারে। এখন রিল্যাক্স কেন হলো, দুটো কারণে হতে পারে, একটা কিছু কারণে হতে পারে, একটা হতে পারে ল্যাক অফ এনার্জি, ব্যালেন্সে রাখতে পারছে না, ঠিক আছে, আমি রিপিট করতে পারি রেমেডি যদি আমি ক্লিয়ার গ্রাউন্ড পাই, যে কমপ্লিট রিল্যাক্স অফ দ্য কি নোটস, বেসিক কি নোটস ব্যাক, তখন ইনভেস্টিগেট করবো। কি প্রথম যেটা করবো সেটা হলো অ্যান্টিডোট হয়ে গেছে কিনা। কোনো কফি, সে রেগুলার কেউ কফি খায়, হয়তো কথা শোনে না, কিছু লোক আছে আপনি যতই কথা বোঝান না কেন কথা শোনে না। আরেকটা হতে পারে সে কোনো একটা কারণে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট, কর্টিকোস্টেরয়েড, বা হতে পারে দাঁতের কাজ করে আসছে, এটা অনেকে করে, ডেন্টাল ট্রিটমেন্ট করে বলতে ভুলে যায়, তো ডেন্টাল ট্রিটমেন্টে অফেন কিন্তু আমাদের এই প্রবলেমটা হয়। হ্যাঁ, আরেকটা হতে পারে আকুপাংচার, হিজামা, টু কেয়ারফুল, আমাদের দেশে এগুলো এখন বেশ জনপ্রিয়। আকুপাংচার, হিজামা, এটাতে আমাদের নষ্ট হয়ে যায়, আমাদের মেডিসিন কিন্তু অনেকটাই অ্যান্টিডোট হয়ে যায়। আপনি তখন চেষ্টা করবেন আপনি যেটা দেখবেন যে যদি তার বেসিক যে কিনোস ছিল প্রাইমারিলি সেটা ফেরত আসে, তাহলে আপনি রিপিট করবেন সেম পটেন্সি সেম রেমেডি। এখানে দেখি, আর যদি শুধু বুঝেন যে না সেইভাবে অ্যান্টিডোট হয়ে যাবে, কিছু কিছু অল্প অল্প ফেরত, তেমন ভাবে কিনোস গুলো ফুললি ওভাবে ব্যাকও হয় নাই, ক্লিয়ার না, রিব্যালেন্স করবে এই অর্গানিজম ইটসেলফ, জাস্ট আপনি অ্যান্টিডোটাল ইফেক্ট সরাবেন, বলবেন যে আপাতত ডেন্টাল ট্রিটমেন্টে যাওয়ার দরকার নেই, যা করছেন, অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট দিবেন না, কর্টিকোস্টেরয়েড, যদি কেস অবশ্যই আপনার আন্ডারস্ট্যান্ডিং এ থাকতে হবে 7-8, এই যে লেভেল 7-8, যদি সে অ্যাজমার পেশেন্ট হয় অবশ্যই কর্টিকোস্টেরয়েড বন্ধ করবেন না। আচ্ছা, কফি অবশ্যই বন্ধ করবেন। তারপরে ধরে সে স্কিন সুন্দর করবে, কারণ তাদের একটা বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে হবে, তাই সে অনেকগুলো কর্টিকোস্টেরয়েড, ওই যে মলম টলম মেখেছে, তো বলবে যে না এটা বন্ধ করো, এবং এখানে 1-2 মাস তোমার আমি কোনো ওষুধও দেবো না, তোমার আমি দেখবো না, বসে থাকো, রিব্যালেন্স হয়ে যাবে একা একা। যদি রিব্যালেন্স না হয় তখন কি করবো?
কিনোটস ব্যাক কিনা দেখবো, কিনোটস ব্যাক করলো, পারসিস্ট করছে সব সমস্যাগুলো, তাহলে কি হয়েছে? এনার্জি ল্যাক, এটা ব্যালেন্সে রাখতে পারে না অর্গানিজম, then you can repeat same potency, same remedy. Like keynotes back, সবসময় মনে রাখবো keynotes, if the original keynote যদি ব্যাক করে, ওকে, repeat the same potency and same remedy. কিন্তু এই সেম পটেন্সির ক্ষেত্রে একটু সমস্যা আছে। আমাদের এক একজন টিচার এক একটা কথা বলেন। অনেকেই বলেন যে জাস্ট 10 সাবকাশন বাড়িয়ে দেন। ডক্টর জিবি জিজেট বলেন যে এই বইটা লেখা হয়েছে অনেক আগে, এবং এই বইগুলোর অনেক সময় রিভিশন যদিও বের আসছে, মানে অনেক আসছে, বাট এই চেঞ্জ গুলো নোটে আছে, ক্লাসে আছে। হ্যাঁ, যারা কোর্সটা করছেন ওনারা বলতে পারবেন এটা, কিন্তু বইয়ে নাই। সেটা হলো রিপিট দ্য সেম, উনি কিন্তু বলেন না। উনি বলেন সাধারণত যে টু পোটেন্সি হায়ার, সবসময় আমি দেখছি ম্যাক্সিমাম কেসে টু পোটেন্সি হায়ার। আচ্ছা, থার্ড হচ্ছে কি অরিজিনাল, যেমন 200 দেওয়া ছিল 210 দেয়, ঠিক আছে, বা 205 এরকম, 202, 204, 206 এরকম। হ্যাঁ, আচ্ছা, থার্ড অরিজিনাল সিমটম ডিসঅ্যাপিয়ার, রিটেক নিউ প্রেসক্রিপশন। আচ্ছা, এখন উনি যখন রিল্যাপস করলেন, উনি বলছেন আমি না খুব ভুগছি, আমার সমস্যা তো সব ফেরত। কিন্তু আমরা জানি যে যদিও উনি বলছেন, ওনার ডাক্তার বলছেন যে ও আপনার তো গ্যাস্ট্রাইটিস ফেরত, কিন্তু গ্যাস্ট্রাইটিস বলে আমাদের কাছে শুধু গ্যাস্ট্রাইটিস ইটসেলফ ডাজন্ট মানে মিন এনিথিং, তাই না? বা আলসারেটিভ কোলাইটিস, ওকে, ইট ডাজন্ট মিন এনিথিং, অর আর্থ্রাইটিস পেইন ব্যাক, ওকে। আপনি যখন কেস নেবেন তখন দেখবেন আমি যে কিনোটস গুলো নিয়েছিলাম যে তার আর্থ্রাইটিক পেইনে বরফ দিলে ভালো লাগতো, আর্থ্রাইটিক পেইন শুট করছিল নিচ থেকে উপরে, এগুলো ছিল আমার কিনোট। হ্যাঁ, শুলে ভালো ছিল, রেস্টে ভালো ছিল, কিন্তু এবার দেখলেন না না, শুধু হেঁটে চলে বেড়াতে চায়, যত দূর হাঁটে শুধু ভালো লাগে, সে আর থামতে চায় না, ক্যালিয়ার হতে পারে না। তো বলছি কেন, যে কিনোটস হারিয়ে গেল, কিন্তু যদিও আর্থ্রাইটিসই কন্টিনিউ করলো, তাই না? তাহলে কি আসলে নিউ প্রেসক্রিপশন দরকার? আপনার পেশেন্ট আসলে ডিফারেন্ট একটা রেমেডিতে এসছেন, এজন্য প্রতিবারই আপনার কিন্তু রিটেক করতে হচ্ছে কেস স্পোর্ট, ডাউটফুল সিমটম প্যাটার্ন নট গেটিং সেটলড। যদি এমন হয় যে রোগীটা কঠিন এবং উনি কোন রকম অ্যান্টিডোটাল কিছু ব্যবহার করেন, কোন নতুন রেমেডি ক্লিয়ার না, পুরাতন রেমেডি সবগুলো কিনোটস ফেরত না, কিন্তু রোগী সাফার করছেন, ইন দ্যাট কেস আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে রিপিট দ্য লাস্ট রেমেডি, রিপিট দ্য লাস্ট রেমেডি। গেল অবজারভেশন 20। The patient has been feeling worse for an entire month. তবে ছবিটা একটু দেখতেই হবে। দেখেন, চিফ কমপ্লেন অনেক বেশি, যে খুব অ্যাগ্রাভেটেড, মেন্টাল ইমোশনাল এনার্জি, তার মানে জেনারেল অ্যামেলিওরেটেড, টু লিটল, মানে এটা খুব বেশি না অ্যামেলিওরেশন। 1 মিনিট স্যার। তো বলছে যে চিফ কমপ্লেন ওয়ার্স ফর হোল মান্থ, feeling worse for an entire month, and আর আসলে জেনারেলি বেটার, কিন্তু এত বেশি চিফ কমপ্লেন বেড়ে গেছে যে এইটুকুন হিসাব করার মতন তার অবস্থা ছিল না। এখানে দেখি অবজারভেশন 20 তে বলা হচ্ছে the patient has been feeling worse for an entire month। এটা এমন একটা সিস্টেমেটিক, আচ্ছা, এই ধরনের পেশেন্ট যারা অনেক বেশি সাপ্রেস করে, কিছু পেশেন্ট আছে একটু কিছু হলেই প্যারাডল খাবে, একটু কিছু হলেই নিউরোফেন খাবে, একটু ব্যথা সহ্য করবে না, মাথা ব্যথা, সে হয়তো দিনে 3 বার 4 বার ওষুধ খাচ্ছে, তারপরে মানে তার অসুস্থতাকে খুব ভয়। এই ধরনের পেশেন্ট যখন আসবে, একে নিয়ে আপনারও সমস্যা হবে, কারণ তার একটু থেকে একটুতে সে অনেক বেশি অভিযোগ করবে, আর তার অনেক সাপ্রেসড অবস্থা থাকবে, তার কন্ট্রোলড অবস্থায় আছে, তখন চিফ কমপ্লেনের অ্যাগ্রাভেশন দেখাবে অনেক বেশি। এখন সে যদি খুব লোতে হয়, সি এর পেশেন্ট এটা বেশি হয়। সি তে নামলো কি করেছে, আমরা জানি যে প্রত্যেকটা কেসে সে অনেক ঔষধ খেয়েছে, কিছু হলেই ডাক্তার, কিছু হলেই ডাক্তার, এই ধরনের পেশেন্ট গুলো আস্তে আস্তে সিতে আসে। তো এখানে এটা রাইট প্রেসক্রিপশন, 2-3 মান্থস আপনাকে ওয়েট করতে হবে প্লাসিবো দিয়ে, কারণ আপনি তার যখন কেস চেক করবেন, আপনি দেখবেন তার কিন্তু এনার্জি লেভেলটা বেটার আগের চাইতে। তারপরে এই যে আমাদের সিরাজুল ইসলাম স্যার একদিন বলছিলেন, হ্যাঁ, ওনার একটা অ্যাজমা পেশেন্ট
সে কত লাখ টাকা চুক্তি করে তার ট্রিটমেন্ট করিয়েছিল এবং সে হাঁটতে পারতো না অ্যাজমার চোটে। হ্যাঁ, হাঁটতেও পারতো না, তেমন তার অন্যান্য সমস্যাও ছিল। সেই চুক্তি করা পেশেন্ট একটু সেই ট্রিটমেন্টে ভালো হন নাই, ভারতে না বাংলাদেশে এরকম ট্রিটমেন্ট করিয়েছিলেন। তো স্যারের ট্রিটমেন্টের পরে সে 1-2 গ্রাম হেঁটে চলে যায়, অথচ স্যারকে 500 টাকা সে বিল দিতে চায় না। হ্যাঁ, স্যার এই ধরনের উদাহরণ কিন্তু বলছিলেন, উনি প্রায় বলেন, মনে অনেক কষ্ট নিয়ে বলেন হয়তো। তো এই ধরনের পেশেন্টে কি হয় আসলে, এরা এরা নিজে বুঝে না, সে কিন্তু অভিযোগ করেই যাচ্ছে, আরে ধুর আমি ভালো হই না, আমার অ্যাজমা তো রয়েছে। অ্যাজমা তো আছে, কিন্তু এখন সে 2-3 গ্রাম হাঁটতে পারে, তাহলে বুঝতে হবে তার এনার্জি কত ভালো, তাই না? সেরকম। তো 2-3 মাস আপনার তখন তার প্লাসিবো দিয়ে বসে রাখবেন, এটা গ্রুপ সি পেশেন্ট, এটা রাইট প্রেসক্রিপশন। অ্যাগ্রাভেশন গ্রুপ ডি পেশেন্টে যদি হয় এরকম, তাহলে আপনার এটা প্রেসক্রিপশন রং। তাহলে গ্রুপটা আপনার বুঝতে হবে না। আপনি যদি গ্রুপ না বুঝেন তাহলে বুঝবেন কি করে রাইট না রং? যদি সি পেশেন্ট হয় এটা রাইট, রেমেডি রাইট, আর ডি পেশেন্টে এটা রং, কারণ আমরা জানি ডি তে কি হবে, শুধু অ্যামিলিয়েশন। এখন ডি তে देयर इज अ ডিফারেন্স। এক্সেপশন কি? গ্রুপ ডি পেশেন্ট যদি সাকসেসফুলি আপনি 2 থেকে 3 বছর প্রত্যেকটা রেমেডি রাইট দিয়ে তাকে ট্রিট করেন, হয়তো এখন সে কিউরেবল কেস, এবং গ্রুপ ডি থেকে সে লেভেল 9 অফ গ্রুপ সি তে উঠে আসছে, এবং এই অ্যাগ্রাভেশন তার জন্য কি লাইফ সেভিং অ্যাগ্রাভেশন। আপনাকে জাস্ট তাকে চেকে রাখতে হবে। এবং গ্রুপ সি তে আমরা কি করি, যখন রেমেডি যেটা আসে অ্যাপিয়ার হবে ইভেন ডিউরিং অ্যাগ্রাভেশন, আপনি ট্রিট করবেন। এটা আমরা পড়ে এসেছি একটু আগেই, তাই না? এটা কোনটা, এটা কোনটা? এই যে এটা, এটা হলো রিঅ্যাকশন 18 ওয়াই। আচ্ছা 11:06 বাজে। আচ্ছা ওভার দ্য কোর্স অফ দ্য মান্থ, এখন দেখি তাহলে সে গ্রুপ 9 গ্রুপ সি তে চলে আসছে, সে তাহলে কি কিউরেবল হয়ে গেছে। দেখেন গ্রুপ ডি থেকে আপনি একটা পেশেন্টকে কিউরেবল স্টেটে আনতে পারবেন, কিন্তু সেই পেশেন্টের অনেক ধৈর্য থাকতে হবে, আপনার অনেক ধৈর্য থাকতে হবে, কারণ তাদের অ্যাগ্রাভেশন হবে প্রত্যেকটা, মানে লাস্টে যখন হবে এটা সিভিয়ার অ্যাগ্রাভেশন হবে। নট অনলি দ্যাট, এই সিভিয়ার অ্যাগ্রাভেশনের সময় তাকে হসপিটালাইজড হতে হবে হয়তোবা। যদি তার টেম্পারেচার আজকে ধরেন গ্রুপ সির পেশেন্ট মাত্র গ্রুপ ডি থেকে সিতে আসছে, তার টেম্পারেচার 103 ডিগ্রি বা 102 ডিগ্রি, ফ্যাটাল হতে পারে। এজন্য তখন যে রেমেডি আসবে আপনার দিতে হবে। হ্যাঁ, তারপর তার নিউমোনিয়া দেখা দিতে পারে, ইউ হ্যাভ টু ট্রিট ইট। ফ্রিজে যাবে না, জাস্ট 1 মিনিট। আচ্ছা এটা observation 21. Over the course of the month, the chief complaint has become more severe. এখানে দেখেন একটা অদ্ভুত জিনিস, এখানে কিন্তু একটা ডিফারেন্স আছে। এনার্জি লেভেল, মেন্টাল ইমোশনাল লেভেল অনেক বেশি ভালো, এবং চিফ কমপ্লেন অনেক বেশি বেড়ে গেল। এই দেখেন এখানে সময়ের সাথে কিন্তু কমে যাবে। এটা অনেক বেটার একটা অর্গানিজম আমি যদি কম্পেয়ার করি এইটার সাথে। এখানে বলি দেখেন, এইটা হলো গ্রুপ সি লোয়ার লেভেল থেকে গ্রুপ ডি এর আপার লেভেল, আর এইটা এই রিঅ্যাকশনটা হবে গ্রুপ বি তে 5 থেকে 7 এ। কেন? এনার সাপ্রেশনটা যা ছিল, তারা মেন্টাল ইমোশনালকে, এটার একটা দুর্বল অর্গানিজম বা কিউরেবল স্ট্রং ছিলেন, অরিজিনালি স্ট্রং ছিলেন, এবং কি হবে এই যে মেন্টাল ইমোশনালি যা প্রবলেম ছিল সেগুলো ভালো হয়ে যাবে, এবং সেটা কারণেই তার জেনারেলাইজেশন হবে, ফিজিক্যাল সিম্পটম খারাপ হয়ে যাবে। আমাদের একটা কেস প্রেজেন্টেশন ছিল, পেশেন্টটা আসে হচ্ছে গ্যাংগ্রিনের পেশেন্ট, পা একটা কেটে ফেলা হয়েছে হাঁটু থেকে বাদ, এবং ওনার আরেকটা পা পথা শুরু করাতে উনি হোমিওপ্যাথিতে আসেন, এবং ওনার প্রচন্ড জ্বালা পোড়া, ফ্রুটস খুব পছন্দনীয়, রোদে বৃদ্ধি, এবং ওনার কিছুটা ডেলিরিয়াস ছিলেন উনি। ওনার ছেলে ওনাকে খুব ভালোভাবে যত্ন করছিলেন, অনেক লুক আফটার করছিলেন। উনি কিছুক্ষণ পর উনি ডাক্তারের সাথে খুব ভালো আচরণ করছিলেন, কিন্তু কিছুক্ষণ পর উনি ছেলের সাথে খুব খারাপ ব্যবহার করছেন, হঠাৎ করে রেগে যাওয়া টাইপের।
ওনার ক্রটেলাস হরিদাস আছে এবং ক্রটেলাস হরিদাসের 200C প্রথম মেডিসিন ছিল আর্সেনিক আর্সালবম। তারপর বোঝা যায় যে এটা একটা মানে সাইড রেমেডি, পার্শিয়ালি ফিটেড, কিছুটা অ্যামিলিয়েশন দেয় লাইক 20 ডেজ মতো। তারপর সে ক্রটেলাস হরিদাস ক্লিয়ারের পিকচার, তার প্রথমে এটা এটা আমাদের মাসমালা পাসারের কেস, এবং ওখানে প্রথম দেখা যায় যে ল্যাকেসিস স্যার ভুল করে প্রেসক্রাইব করেন এবং প্রেসক্রিপশন যেহেতু পার্শিয়াল সেটা ফেরত আসে সপ্তাহখানেক পর, সেম সব প্যাটার্ন। স্যার রিটেক করে দেখলেন যে তার ফ্রুটস খুব অ্যামিলিয়েট করে এবং অন্যান্য কিছু সিমটম ছিল যা কিনোরসে ক্রটেলাস হরিদাস আসে। আচ্ছা, তো সরি, ক্রটেলাস হরিদাস 200C, এবং এই যে আমি একটু আগে বলছিলাম যে 201 202, এই যে বলছি যে দুইটা করে আসলে 202 204 206 এভাবে করে তাকে এই ক্রটেলাস হরিদাসের উপর রাখা হয়েছে নিয়ারলি লাইক এই যে বাড়ানো হচ্ছে এটা প্রায় 2 সপ্তাহ পর পর দেখা যেত কি পটেন্সিটা আর কাজ করে না, বা কোনো সময় 3 সপ্তাহ গিয়ে আর পটেন্সিটা কাজ করে, এইভাবে নিয়ারলি 1 বছর পর। এবং সে 1 বছর পর তার রেজাল্টটা বলি, তার 20 বছরের হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস টোটালি চলে গেল। তার প্রথম দিকে যেটা হয়েছিল সেটা আমাদের এই রিয়াকশনটা, সেটা হলো তার আঙ্গুলগুলা পড়ে গেল। তার প্রথম যখন সে স্যারের কাছে আসে তার জ্বালা পোড়া এবং সমস্ত কিছু হাঁটু থেকে পুরো পা ছিল এবং একটা আঙ্গুল পচা ছিল। তো প্রথম দিকে যেটা হয় আস্তে 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 স্কিন উঠে যায় পুরো পায়ে এবং মাংস ঝরে পড়তে থাকে। এটা দেখে যদি কেউ ভাবে আমার প্রেসক্রিপশন রং, সে ভুল করবে, কারণ তার মেন্টাল ইমোশনাল ক্লিয়ার হতে থাকলো, সে অনেক স্বাভাবিক হয়ে গেল। এবং এই যে হঠাৎ করে খেপে যাওয়া, হঠাৎ করে খুব খারাপ ব্যবহার করা, ডেলিরিয়াস একটা স্টেট থেকে সে বের হয়ে আসলো। এবং সেই সময় তার পা দেখাটাও ছিল মানে ওটা খুব খারাপ ভাবে ওপেন হচ্ছিল, তার এই স্কিনের প্রবলেম, তার পায়ের গ্যাংগ্রিনটা। এবং আস্তে আস্তে করে নতুন ফ্লেশ হলো, কিন্তু যে আঙ্গুলগুলো নষ্ট ছিল পরবর্তীতে দেখা যায় তার একটা আঙ্গুলও কিন্তু ছিল না, সব পড়ে যায়। আর পুরো পাতে যেখানে কালো ছিল পুরো পায়ে নতুন স্কিন হয় এবং ফ্লেশও খুব ভালো হয়ে যায়, এমনি পা বেঁচে যায় তার, কিন্তু এটা মানে এই পাটা বেঁচে যায়। কিন্তু ইট টুক লাইক ইয়ার, প্রায় 1 বছর। এবং প্রথম দিকে এই অ্যাগ্রাভেশনটা ছিল এইটা, চিফ কমপ্লেইন ছিল যেটা তার গ্যাংগ্রিনটা বেড়ে যায়। কিন্তু মেন্টাল ইমোশনাল, এই জন্য দেখেন আমাদেরকে কতটা অবজারভেন্ট হতে হবে। এইরকম একটা পেশেন্টে খুবই সাবধান না হলে এখানে ফট করে এই প্রেসক্রিপশনটা চেঞ্জ করা হতো, তাহলে এই অসাধারণ যে একটা কিওর তার আসলে এটা হতো না। প্লাস এই যে পোটেন্সি, এই যে বললাম তার এই সময়টায় তার কিন্তু পোটেন্সি চেঞ্জ হতে হয়েছে একদম এভরি 2 উইকস, কখনো 1 উইকে, কখনো 3 উইকসে। দেখা যেত একটা নির্দিষ্ট সময় পরে ওষুধটা আর কাজ করছে না, তো নেক্সট 2 পোটেন্সি বাড়িয়ে নেক্সট ওষুধটা তৈরি করে দেওয়া হতো। এবং এটা সি পোটেন্সিতেই করা, যেটা আপনারা অনেকে কোশ্চেন করেন যে আচ্ছা আমরা তো এলএম বারবার দিতে পারি, সি দিতে পারি না, সিও দেয়। এবং আমি যেটা ওই স্যার বলছিলাম যে আমাদেরকে কিন্তু এটা ডক্টর ভিতুলকাস করে দেখিয়েছেন যে ইট ইজ পসিবল, এজন্য আমরা বলি যে আমরা কিন্তু সি পোটেন্সি ভাবে ব্যবহার করি। আরেকটা যেটা যে এই ধরনের রিপিটেশনের ক্ষেত্রে যেটা জেনারেল গাইডলাইন, কখনোই 200 এর উপরে রিপিটেশনটা আমরা যাব না। হ্যাঁ, 200 এর উপরে আমরা এইভাবে রিপিট করা যে ডেইলি সে পাচ্ছে, এটা করা যাবে না। আচ্ছা, বি কেয়ারফুল। আচ্ছা, এটা গেল, পড়লাম, শেষ করতে হবে এখানে। স্যার তো রং প্রেশার, আচ্ছা গ্রুপ ডি তে আমরা এটা তো পড়ছি, এখানে আসছি। তো এটা হচ্ছে আসলে বি গ্রুপের একজন পেশেন্ট ইনি, এবং উনি লেভেল 5 to 6 এর, এটা খুব স্ট্রং অর্গানিজম ছিল অরিজিনালি। তো এখানে 2-3টা ঘটনা ঘটে। একটা হতে পারে বারবার গো ব্যাক করবে, যদি গো ব্যাক করে, হ্যাঁ ওই যে যেটা এই পেশেন্টের ছিল সেটা হলো সে বারবারই তার মেইন যে সিমটম, তার যে কিনোটস, এগুলো বারবার ফেরত আসতো। তখন আপনি কি করছেন স্যার, জাস্ট পোটেন্সি বাড়িয়ে 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 আপনি দেখতে পাচ্ছেন সবসময় সে ক্রটেলাস হরিদাস, ওকে, আপনি তাকে তার ওষুধ দিচ্ছেন। আর যদি পার্শিয়াল রিল্যাপস হয়, এটা হচ্ছে আমাদের জন্য আনফরচুনেট, অনেক রোগী ইচ্ছা করে কফি খায়। আপনি যতই বলেন ও তো জানে যে আরে ওষুধ আছে খেয়ে নিব, কিছু মানুষের পার্সোনালিটি এরকম, আপনি যতই কথা বলেন আরে ব্যাপার না করে নেব, কিন্তু সে জানে না সে বারবার পার্শিয়াল রিল্যাপস করার কারণে এটা আনফরচুনেট কেস হয়ে যাবে, অনেক সময় ইনকিউরেবল হয়ে যাবে, তাকে সহজে আপনি রিএস্টাবলিশ করতে পারবেন না তার ব্যালেন্স। এটা একটা বড় সমস্যা, বুঝে রাখুন। আরেকটা যেটা হতে পারে যে
নো ক্লিয়ার প্যাটার্নটা তৈরি হয় এইভাবে। আর আরেকটা যেটা হতে পারে পার্শিয়াল রিল্যাপস। পার্শিয়াল রিল্যাপসে কিনোটস যতক্ষণ না রিটার্ন করবে ইউ ক্যান নট প্রেসক্রাইব। গেল এইখানে সে যদি এই যে বারবার বারবার নিজেকে সাপ্রেস করে, সে কিন্তু ড্রপ করবে লেভেল, নিজেকে সাপ্রেস করে ড্রপ করবে লেভেল, সে বি তে ছিল সি তে চলে যাবে, এই অবস্থা হবে, ক্রনিক কোন একটা ডিজেনারেটিভ ডিসঅর্ডার দেখা দিবে। এটা হলো অবজারভেশন 21। 22টা না যাওয়া পর্যন্ত আমি খুবই ওয়ারিড, আমি ভাবছিলাম আজকে কভার দিতে পারবো কিনা। মেন্টাল ইমোশনাল প্লেন ডেটিরিওরেটস, এটা দেখেন, মেন্টাল ইমোশনালটা খারাপ হয়ে গেছে, এনার্জি লেভেলটা ভালো, ফিজিক্যাল কমপ্লেনও ভালো, এবং এখানে বলছে একটা, এই দেখেন এখানে কিন্তু অ্যাগ্রাভেশন ছিল এই ফিজিক্যাল কমপ্লেনের এবং এনার্জি লেভেলে, প্রথমে অ্যাগ্রাভেশন হয়ে এগুলো বেটার, আর মেন্টাল ইমোশনালটা খুব খারাপ হয়ে গেল। এখানে যেটা হবে ইমোশনাল সিমটম, মেন্টাল ইমোশনাল সিমটম যদি অ্যাগ্রাভেটেড হয় এবং সে যদি বলে পেশেন্ট যে আমি ইমোশনালি অত্যন্ত খারাপ আছি, তাহলে এই সমস্ত কেস হচ্ছে সাধারণত মেন্টাল কেস, সাধারণত কেসটা মেন্টাল। প্র্যাকটিশনারকে এখানে সঠিকভাবে ইভালুয়েট করতে হবে। সে যদি আরেকটা ওষুধ দিতে যায়, সে এখানে ভুল করে ফেলতে পারে। এখানে রেমেডিটা কারেক্ট হবে কখন, যখন আমি দেখবো এখানে একটা অ্যাগ্রাভেশন ছিল, চিফ কমপ্লেনের এনার্জির একটা অ্যাগ্রাভেশন ছিল, তারপর বেটার। মেন্টাল ইমোশনালের এই অ্যাগ্রাভেশনটা কেন সেটা তখন তাকে বের করতে হবে কিভাবে। ডিপ মেন্টাল ইমোশনাল প্যাথোলজির কেসে আপনারা সাধারণত দেখবেন এই অ্যাগ্রাভেশন 2 মাস পর্যন্ত চলতে পারে। মেন্টালি ইমোশনালি খুব ওয়ার্স, খুব কান্নাকাটি, মন খারাপ, এই সেই চলতেছে। এইগুলো এগুলো যে ফোবিক ডিসঅর্ডারে অনেক পেশেন্ট থাকে যেগুলো লেভেল 7, 8, 9 গ্রুপ সি এর পেশেন্ট, এবং তার মেইন সমস্যাটা আসলে ইমোশনাল সমস্যা। হ্যাঁ, ফিজিক্যাল যে সমস্যাটা দেখা যাচ্ছে এটা আসলে তার জন্য তার কেসে মাইনর। এখন আপনি যেটাই জানেন যে যেখানে আমরা ওষুধটা দিই, যেমন অরামের পেশেন্টে আপনি যখন অরাম দিবেন, তার ফ্যামিলিকে আপনি সাজেস্ট করবেন কি লক ইট আপ। কেন? যে সে কিন্তু আপনার অরামও খাবে, গিয়ে 4 তলা থেকে লাফও দিবে। এজন্য খুব কেয়ারফুল যখন এই ধরনের, এটা সম্ভব যে তার একটা অ্যাগ্রাভেশন হবে। স্ট্রং অর্গানিজম যদি হয়, একটা সাডেন স্যাডনেস, সাডেন কোন একটা লস হওয়ার কারণে সে আরামে গেল বা নাইট্রাম সালফাইড গেল, আপনি একটা হাই ডোজ দিলেন, সে ভালো, কিন্তু এটার অ্যাগ্রাভেশন হতে পারে ইভেন লো ডোজেও। স্ট্রং না অর্গানিজম, রাইট? সে কান্নাকাটি শুরু করবে, তার এটা বেড়ে যাবে কিছুদিনের জন্য, এরকম হতে পারে। আর যদি খুব দুর্বল হয়, লেভেল সি এর পেশেন্ট হয়, ফরগেট ইট। 2 মান্থস, 1 to 2 মান্থস তার এরকম ইমোশনাল অবস্থা থাকতে পারে। ফট করে গিয়ে ওষুধটা চেঞ্জ করা যাবে না, যখন ফিজিক্যাল সিমটম গুলো খেয়াল রাখতে হবে। কালকে আমাদের রানী আপু সিকেডি পেশেন্টের কথা বলছিলেন, রানী আপু, তখন একটা জিনিস যেটা ওইভাবে যদি একটা পেশেন্টকে প্রেজেন্ট করা হয়, কখনোই মন্তব্য করা আসলে উচিত না। এটা আমার রং যে আমি মন্তব্য করতে গেলাম। এটা আসলে একটা পেশেন্টের ওভারঅল, একমাত্র প্র্যাকটিশনার যেহেতু রানী আপু তাকে দেখে, সেই ভালো জানে। এবং আপু পরে বলছেন যে আসলে অন্যান্য সব ক্ষেত্রে কিন্তু তার উনি অ্যামেলিওরেশন পাচ্ছেন, কিন্তু বলার সময় কিন্তু প্রথমে সেটা বলেন নাই। রোগীও কিন্তু এইভাবে কথা বলে, রোগী এসে শুধু প্রবলেমটাই বলে, সে ভালোটুকু বলে না আপনাকে। এজন্য ওই যেটা আপনার প্রাথমিক কেস টেকিং, সেটা আপনার একেবারেই মানে নিজের হাতের একটা জিনিস, যেটা আপনার সবসময় খুব কাজে লাগবে। এটা খুব ইম্পর্টেন্ট। এবং এই সমস্ত কেস আপনার সবসময় ফ্যামিলি মেম্বার্স নিয়ে আসতে বলতে হবে, কারণ এই সমস্ত কেসে শুধু রোগী ইটসেলফ নট এনাফ, সে নিজেকে কিন্তু সামাল দিতে সক্ষম না। এখানে স্যার বলছেন যে অবজারভেশন 21 এ যদি আমি যাই, যেটা আমরা এর আগের অবজারভেশনটা, এটা একটু দেখে আসি, সেটা যেহেতু উনি হ্যানাম্যানের একটা অবজারভেশন নিয়ে আসছেন, একটু বলে যাই। আমি এটা বই থেকে বলছিলাম, এটা আমি লেখার টাইমটা এখনো পাইনি। তো Hahnemann claims that almost all mental and emotional diseases are actually physical diseases that have established themselves in the brain as mental or emotional symptoms. এটা আমরা জানি, ডক্টর হ্যানেম্যান বলে গেছেন। দেখেন যে কি পরিমাণ জ্ঞান আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। আমাদের ডক্টর হ্যানেম্যান বলছেন যে যে কোনো মেন্টাল ইমোশনাল একটা ডিজিজ তৈরির আগে দেখা যাবে, এই জন্য এই সমস্ত কেসে কিন্তু তার এই অসুখটা হওয়ার আগে ফিজিক্যাল কি স্টেট ছিল এটা নিতে বলা হয়। বলা হচ্ছে যে ওইটার সাপ্রেশনের কারণেই ওই ডিজিজটাই আসলে মেন্টাল ইমোশনালে গিয়ে বাসা বাঁধে। Although this process is manifesting in the brain,
যদিও এই প্রসেসটা দেখা যাচ্ছে যে ব্রেইনকে আক্রান্ত করছে, the physical symptoms in the rest of the body diminish, এবং ফিজিক্যাল সিমটমটা তখন চলে যায় যখন তার এই একটা মেন্টাল সিমটম দেখা দেয়। এটা হচ্ছে কি ওয়ান সাইডেড ডিজিজ, এবং ডিমিনিশ হয়, অন্যান্য ফিজিক্যাল সিমটম ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, শুধু একটা মেন্টাল সিমটম থাকে। The mental and emotional symptoms become one-sided disease as Hahnemann calls them. তাহলে এইটা one-sided disease হয়ে যায়। এই সমস্ত one-sided disease কি হবে, ওই মেন্টাল ইমোশনালটা খুব অ্যাগ্রাভেশন হবে, এবং এই যে তার ফিজিক্যাল সিমটমস সেটাই আসল ডিজিজটা। এজন্য এটা অ্যাগ্রাভেটেড হলেও এটা ছেড়ে দেন, এটা বলা হচ্ছে এটা ছেড়ে দেন। কারণ এখানে দেখেন, এই দেখেন সে কিন্তু ভালো হচ্ছে, এবং মেন্টাল ইমোশনালটা আস্তে ভালো হয়ে যাবে। ডোন্ট চেঞ্জ দ্য রেমেডি। এখানে 3, 4, 5 মাস লাগতে পারে একটা মানুষ বুঝতে হবে কেন। ওই যে আমরা পড়েছি না গ্র্যাভিটি অফ সিমটম কি, গ্র্যাভিটি অফ সিমটম হচ্ছে কোন একটা মানুষের কোরে যখন সমস্যা, মেন্টাল ইমোশনাল কি অনেক ডিপ, তার চিফ কমপ্লেইন কোথায় থাকে, ফিজিক্যালে। এখন চিফ কমপ্লেইন অ্যাগ্রাভেশনে বেটার, এনার্জি বেটার, দুইটা বেটার আফটার অ্যাগ্রাভেশন। এটাই ফার্স্ট থেকে পড়ে আসছি, আফটার অ্যাগ্রাভেশন যে কোনোটা বেটার, ডোন্ট টাচ দ্য কেস, এটা কিন্তু জেনারেল রুল। আসলেই তাই, এখানে চিফ কমপ্লেইন এবং এনার্জি দুইটাই বেটার আফটার অ্যাগ্রাভেশন। এই জন্য মেন্টাল ইমোশনালে এখানে ইমপ্রুভ, এখানে মেন্টাল ইমোশনালের ক্ষেত্রে আমরা ওয়ান সাইডেড ডিজিজে এটা পাবো, এই দুইটা কেসে আপনি এটা পাবেন। এই যে কেসটা দেখতে পাচ্ছেন, এটাতেও এটাতে হচ্ছে ফিজিক্যাল কমপ্লেইন, এটাতে হচ্ছে ফিজিক্যাল কমপ্লেইনের সাপ্রেশন করে খারাপ হয়ে গিয়েছিল। আজকে আমি আপনি ভিডিওটা কেন অন করলেন, আপনাকে শো করছেন কেন আপনি? জি স্যার। তো এখানে আমি যেটা দেখবো যে মেন্টাল ইমোশনালের এই সমস্যাটার আগে এই ছেলেটার চিফ কমপ্লেইন যেটা, হ্যাঁ, সেইটার সাপ্রেশনের কারণে তার মেন্টাল ইমোশনাল সমস্যা দেখা দিছিল। যেমন একজন মানুষ আসলো আপনার কাছে যে তার নাভি থেকে, আমি একটা কেসের কথা বলছি, আমার দেখা তার নাভি থেকে প্রচন্ড একদম খুব এক্সকরিয়েটিং এক ধরনের ডিসচার্জ হতো, খুবই স্মেলি, এবং সে এইটা সাপ্রেস করার পর সে মেন্টাল ইমোশনালি তার কি শুরু হয়, সে লাইট ছাড়া ঘুমাতে পারে না, সে তার সন্তানদের দিকে তাকায়, এবং যখনই শুতে যায় সে দেখে যে একটা ডেমন, মানে অন্য কিছু যেটা মানুষ না, সে স্পষ্ট দেখতে পায় সেটা একদম সামনে, হ্যাঁ, হ্যালুসিনেশন হচ্ছে, সে দেখতে পায় যে ওটা তার ছেলের দিকে তাকিয়ে আছে, কারণ সে তাকে ক্ষতি করবে। তো ফসফরাসের রোগী ছিল, এবং উনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন, কিন্তু ওনার ক্ষেত্রে এই অবস্থা হয়েছিল। কারণ কি, উনি ওই যে ওনার এই যেটা ফিজিক্যাল সিমটম, এটার সাপ্রেশনের কারণে উনি কিন্তু এই মেন্টাল ইমোশনাল প্রবলেমটা ঘটিয়ে ফেলছিল, এবং ওনার যখন রাইট রেমেডি দেওয়া হয় এটা ফেরত আসে, এবং ইট ওয়াজ লাইক 4 মান্থস, অনেক মানে সাফারিং, কিন্তু এটা স্ট্রং অর্গানিজম, এবং এইটা এই যে ওয়ান সাইডেড একটা মেন্টাল ইমোশনাল কেসে আচ্ছা, মেন্টাল ইমোশনাল কেসে যখন দেখবো যে ফিজিক্যাল চিফ কমপ্লেইনকে সাপ্রেস করার কারণে একটা ইমোশনাল কমপ্লেইন তৈরি হবে, সেটাই আমাদের ডক্টর হানান বলে গেছে। স্যার, আমার 22টা অবজারভেশন পর্যন্ত পড়া শেষ, এখন আপনারা আলোচনা করতে পারেন। জি, সুন্দর একটা জার্নি হলো, 22টা অবজারভেশনের কি নোটগুলো আমরা পেলাম। এখন পার্টিসিপেন্টদের ভিতরে এখানে তো আমাদের সাথে আছেন ডক্টর আব্দুল মান্নান স্যার, আরো যারা আছেন ডিসকাস এবং নিজেদের মধ্যে আলোচনা করতে পারেন যে সময়টুকু। রাতনগর স্যার আছেন, আপনার 22টা অবজারভেশন, বিলকিস ম্যাম আছেন, আমাদের তামান্না শাহিন ম্যাম এটা উপস্থাপন করলেন কয়েকদিন যাবৎ।
এখন আপনার আলোচনা আসতে পারেন যদি মনে হয়। আছেন আপনারা? আমরা প্রথম থেকে 22টা অবজারভেশনে যা দেখে আসছি সবগুলো একসাথে একবার দেখে আসতে পারি আজকে যেহেতু লাস্ট। জি জাহাঙ্গীর হোসেন স্যার বলেন। ম্যাম আমার একটা প্রশ্ন ছিল যে আপনি বলছিলেন যে সি লেভেলে থাকলে যে অনেক সময় দেখছে ওই যে অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়ার কারণে অ্যাগ্রাভেশন হতে পারে বা এই বিষয় নিয়ে কথা বললেন। আমরা অনেক সময় দেখি যে ডাক্তাররা অনেক সময় বলেন যে হোমিওপ্যাথি আবার অ্যালোপ্যাথিক একসাথে খাইলেও সমস্যা হয় না, কিন্তু আমরা খাইতে নিষেধ করি যে আসলে দুইটা একসাথে খাইতেছে কোনটা আসলে কাজ হচ্ছে আসলে তো বুঝতেছে না, এটা পৃথক করার জন্য অনেক সময় নিষেধ করি। আসলে হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি একসাথে খাইলে সমস্যা হয় না এরকম শুনে থাকি, সেজন্য এই বিষয়টা একটু আমার একটু মানে দুই রকম হওয়ার কারণে আমি একটু জিজ্ঞেস করলাম আবার একটু। জি স্যার, থ্যাংক ইউ। এটা আমরা এর আগেও অনেকবার ক্লাসে বলছি, সেটা হচ্ছে আপনি হোমিওপ্যাথি খাওয়াবেন বলে অ্যালোপ্যাথিক ড্রাগ সব কেসে অফ করতে পারবেন না। কিছু কেসে বা কিছু ঔষধ আছে যেগুলো আসলে অত নেসেসারি না। হ্যাঁ, খাচ্ছে সারাক্ষণ খালি যাতে গ্যাস্ট্রিক কম থাকে, হ্যাঁ জাস্ট তার একটু গ্যাস হলে তার সহ্য হয় না, এই ধরনের ওষুধ আপনি বন্ধ করতে পারবেন। কিন্তু একজন মানুষ আসছে যে কিনা সাইকোলজিক্যালি পুরো ইমব্যালেন্সড, আপনি তার ওষুধটা বন্ধ করে দিয়ে আপনার ওষুধ দিলেন, এটা এখনো পর্যন্ত তাকে দীর্ঘদিন ধরে আপনি জানেন না আদৌ তার এটা রাইট রেমেডি কিনা, রিয়াকশন না দেখে আপনি কিচ্ছু জানেন না, আর সে একটা ট্যারেন্টুলা, আপনি তাকে দিলেন হয়তো স্ট্রামোনিয়াম বা বেল, উল্টা আরো বেড়ে গেল, গিয়ে একটা লোককে সে মেরে ফেললো। বোঝা যাচ্ছে সাইকোলজিক্যাল ড্রাগে থাকা মানুষ, সাইকোট্রপিক ড্রাগে থাকা মানুষ অত্যন্ত সাপ্রেসড, তাকে আপনি ফট করে বন্ধ করতে পারবেন না। তারপর ধরেন তার পেটিট ম্যাল হয়, গ্র্যান্ড ম্যাল হয়, পেটিট ম্যালের পেশেন্ট, আপনি হয়তো ওষুধটা একটু একটু এদিক ওদিক যে আচ্ছা আমি তো ওষুধের কোনো সিমটম পাচ্ছি না, একদিন বা দুদিন একটু বন্ধ রাখেন, আমি এটার দিকে দেখি সঠিকভাবে কেসটা নিতে পারি কিনা, কিন্তু পুরোপুরি বন্ধ করে দিতে পারবেন না। যদি গ্র্যান্ড ম্যালের পেশেন্ট হয়, ডো নট টাচ দেয়ার মেডিসিন আনটিল আপনি তার রাইট মেডিসিন পান, কারণ এই মেডিসিন আপনি যে বন্ধ করেন আপনি রোগীটাই মেরে ফেলবেন, কথা বোঝা যাচ্ছে। কিন্তু পেটিট ম্যাল দ্যাটস ফাইন। তারপর দেখেন আপনি কর্টিকোস্টেরয়েড নেওয়া একজন অ্যাডভান্স ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্ট, সে আজকে সে বলছে আমি যতদিন আমার বয়স আমার একটা বলে আমি জন্মের পর থেকেই পাফার অ্যান্টিবায়োটিক্স আর হচ্ছে ইসে থাকি, কি বলে ব্রঙ্কিয়াল অ্যাজমার কারণে তার আজকে বয়স প্রায় 30+। এখন আমি ফট করে গিয়ে কি তার পাফার অফ করবো? তাহলে আমার মতো বোকা তো আরেকটাও নেই। কারণ কি, তার এটা এখন শরীরের অংশ হয়ে গেছে। মানে এখন আমি যদি তাকে ড্রাগ থেকে বের করতে হয়, আপনাকে অনলি তাকে স্লোলি রিপিটেশনের মাধ্যমে হোমিওপ্যাথিক ওষুধের রিপিটেশন এবং স্লো লো ডোজে দিতে দিতে আস্তে আস্তে, এখন লো ডোজ দিবেন না 200 দিবেন, সেটা কোথায়, সেটা কখন? এখন সে যদি হয় সি এর পেশেন্ট, ঠিক আছে, কিন্তু আপনি তার যখন তার লেভেল নির্ধারণ করছেন, দেখলেন ছোটবেলায় যে সমস্ত অসুখ বাচ্চাদের হয় এটা হতো, তার স্টিল জ্বর হয়, লাস্ট যেটা হয়েছিল এটা হাই ছিল তা 3-4 বছর আগে, তারপরে আর হয়নি, এত সাপ্রেসড হয়ে সে সিতে নামছে। বাট আপনি যেটা অরিজিনালি সে স্ট্রং এবং সে ডেইলি যে পরিমাণ কাজকর্ম করার ক্ষমতা রাখে, যেটা আপনি তার এনার্জি লেভেলটা নির্ধারণ করার ক্ষেত্রে দেখছেন এভরিথিং ইজ গুড, আপনি হয়তো ডেইলি তাকে 200 সিতে রাখছেন, এটা পসিবল আনটিল দ্যার ইজ এন অ্যাগ্রিভেশন, আপনি তাকে তারপরে স্টপ করবেন। কিন্তু আরেকটা কথা, এই যে একটা ওষুধ দিলেন একটু অ্যাগ্রাভেশন হলো, সে বললো আমার এখন কম কম পাফার লাগে, আপনি তার পাফারও বন্ধ করবেন না, হোমিওপ্যাথিক ওষুধও রিপিট করতে যাবেন না যখন অ্যাগ্রাভেশন হবে, আপনি ওয়েট করবেন। আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে। এই সমস্ত কেস আপনি ধরে নিবেন 5 বছর, 5 বছর আপনি একদিকে ভালো, আপনার 5 বছরের জন্য রোগীর ব্যবস্থা হয়ে গেল। কিন্তু এই রোগীকেও বলে দিবেন যে 5 বছর, 3 থেকে 5 বছর আপনার লাগবে এই পুরোপুরি এই এই অ্যাজমাটা সারতে। বা আপনার কাছে আসছে সোরিয়াটিক আর্থ্রাইটিস এর পেশেন্ট, ফরগেট ইট, অনেক ক্ষেত্রে এটা কিউরেবলই না, আর কোন কোন ক্ষেত্রে এটা কিউরেবল স্টিল, এটা এরকম যে দীর্ঘদিন ট্রিটমেন্ট লাগবে। এবং এই ক্ষেত্রে আপনি হয়তো তাকে তার যে ড্রাগ, এই ক্ষেত্রে সোরিয়াটিক আর্থ্রাইটিস এর পেশেন্টে আপনি হয়তো মাঝে মাঝে তাকে বলবেন যে হ্যাঁ যদি পেইন খুব বেড়ে যায় আপনি একটা নাপা খেতে পারেন, কিন্তু আমি আপনাকে আর সাপ্রেসিভ ড্রাগ দিতে পারছি না, কারণ মেথোট্রেক্স দিলে ওই লোক উঠে কাউরে মারতে যায়, বা এরকম আপনি এই ধরনের কেস অনেক পাবেন। তার স্কিন কন্ডিশনের জন্য বা ইন্টারনাল পেইনের জন্য, এরা বেশিরভাগই সব কর্টিকোস্টেরয়েডে থাকে।
তো এই যে কেসগুলো, এইগুলো হচ্ছে কি অ্যাডভান্স লেভেলের কেস। যখন এরকম কেস আমাদের কাছে আসে, যদি আমার কাছে কঠিন লাগে, আমি একজন মোর এক্সপেরিয়েন্স প্র্যাকটিশনারের সাথে কেসটা দেখার চেষ্টা করবো, যাতে বিপদে না পড়ি। কারণ উনি এটুকু বুঝবে যে প্রোগ্নোসিসটা কেমন, এখানে রিপিটেশন লাগবে কি না লাগবে, এই ধরনের ব্যাপারটা। তো আমরা এই যে রিয়াকশন গুলো পড়ছি, এই জন্যই পড়ছি যে আইডিয়ার জন্য, যে ব্রডেন করার জন্য, আমার থিঙ্কিং, যে এই যে আমি যদি কুয়ার ব্যাংক হই, যে আমার এইটুকুই আমি জানি যে আসবে, ওষুধ দিব, অ্যাগ্রাভেশন হবে, আমি নেড়ে খাবে, বাস ভালো হয়ে যাবে। কিন্তু এই যে আমার ধারণা, এটা অ্যাপ্লাই করে অনলি কয়েকটা লেভেলে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাক্সিমাম পেশেন্টেই সবসময় একই জিনিস ঘটে না। বিশেষ করে এখনকার সময়ে এত অ্যাডভান্স সব ড্রাগস, এই সমস্ত মানুষ যারা ডিপেন্ডেন্ট ড্রাগের উপরে, তাদের ওষুধ বন্ধ করবেন না স্যার। আপনি তো তাহলে রোগীও মারবেন, নিজেও মরবেন। যেমন অ্যাজমা পেশেন্টের, তারপরে এই যে এপিলেপটিক পেশেন্টের যারা গ্র্যান্ড মাল, তারপর এই যে অ্যাডভান্স কিডনি ডিজিজের ক্ষেত্রে ওই পেশেন্ট, সিকেডি পেশেন্ট যদি অ্যাডভান্স হয় এবং হসপিটাল যদি তাকে ক্লিয়ারেন্স না দেয়, বা আপনার মানে এই ধরনের কেস, আপনি কিন্তু তার ওষুধ বন্ধ না করে ট্রিটমেন্ট করতে হবে। হ্যাঁ, কখনোই করতে যাবে না। লিভার সিরোসিস, যতক্ষণ পর্যন্ত তারা ছাড় না দিবে যে না ইউনো, সে ধরেন আপনার পেশেন্ট বললো যে হ্যাঁ আমি খুবই আগ্রহী, স্টিল আপনি কিন্তু তার ড্রাগ বন্ধ করবেন না। এই সমস্ত পেশেন্ট কিন্তু ড্রাগ বন্ধ না করে আপনার দেখতে হবে। যখন ড্রাগ বন্ধ না করে আপনি দেখবেন, তখন আপনার রিপিটেশনের কথা ভাবতে হবে, লোয়ার পোটেন্সির কথা ভাবতে হবে। আমরা কিন্তু এক কথায় এই মানে এই আপনার এই কোশ্চেনটা স্যার আসলে অনেক বড় একটা কোশ্চেন, এবং এটা এতগুলো ভ্যারিয়েশন। আমি 22টা অবজারভেশন বলছি, দেখেন একটা অবজারভেশনেও আপনার 3, 4, 5, 6টা করে ডিসিশন আছে। ওখানেও আপনার একটা অবজারভেশন ক্যান বি অ্যাপ্লিকেবল ফর 2-3 লেভেল, ইভেন 2-3 গ্রুপস। আপনি কিভাবে একটা অ্যান্সার দিবেন স্যার? দিস ইজ নট পসিবল। এই জন্য আমি বলছিলাম যে আমাদের হোমিওপ্যাথির ব্যাপারটা এরকম, যেটা আসলে এত বিশাল, বা প্রত্যেকটা অবজারভেশন আপনার মাথায় থাকতে হবে। আমি যে আপনার সাথে কথা বলছি, আপনারও কিন্তু, আমি যখন কথা বলছি আমার অবজারভেশন মুখস্থ, এখন আমি যখন আপনার সাথে কথা বলছি, ওই অবজারভেশন আপনার মুখস্থ থাকতে হবে, নাহলে আমি এক জায়গায় কথা বলছি, আপনি আরেক জায়গায় ভাবছেন। এই জন্য স্যার আসলে অ্যান্সার দেওয়া পসিবল হয় না। হ্যাঁ, কোনো কোনো কেসে বা কোনো কোনো ক্ষেত্রে আপনি পাবেন যে সাইকোট্রপিক ড্রাগ, যেমন আমরা বলছি যে ওই লোকটার হয়তো তেমন সমস্যা না, কিন্তু আজকের দিনে আমাদের একটা নতুন ফ্যাশন, নতুন মাদার, তার একটু আপনার প্রবলেম দেখা দিল যে ইমোশনালি একটু ওভারওয়েলম, বাস তাকে সাইকোট্রপিক ড্রাগ দিয়ে দেয়। মহিলা 1 বছর 2 বছর 3 বছর ধরে খাওয়ার পরে এমন হয়ে যায়, সারা জীবন ধরে, বাচ্চার বয়স 16, সে এখনো ওই সেই ড্রাগেই আছে। কেন? তার পোস্টন্যাটাল ডিপ্রেশন ছিল, এখন এটা কি পারফেক্ট ডিপ্রেশন, এখন সে পার্মানেন্ট ডিপ্রেশনের পেশেন্ট। এরকম ঘটনা স্যার আমরা পাই। ওইটা আমরা বললাম 22 নম্বরে গিয়ে, কি যে তার আসলে তেমন কোনো সিভিয়ার কোনো প্রবলেম না, সিচুয়েশনটা ছিল অ্যাকিউট, কিন্তু ওরা তো হ্যান্ডেল করতে পারে না। আমরা দিতাম সিপিআর, এ দিছে হচ্ছে সাইকোট্রপিক ড্রাগ, যেটা কন্টিনিউ করতে করতে, কারণ বুঝাই যায় যতবার ডাক্তারের কাছে যাবি, ডাক্তার তো ওই ড্রাগ ছাড়া আর কিছু চিনেই না, ওই ড্রাগই 16 বছর। তারপর সে আপনার কাছে আসছে, এখন আলসারেটিভ কোলাইটিসের পেশেন্ট হয়ে গেছে। তখন আপনি যেটা করবেন যে এখন তো আর তার এই ড্রাগে রাখার কোনো মানে হয় না, এখন বুঝতে হবে, তাই না? সিচুয়েশনটা দেখেন, এই ড্রাগটা একটা মাইল্ড পেশেন্টে। আর আরেকটা ড্রাগের কথা বলি, যে কিনা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের পেশেন্ট, মানুষজনকে উঠে উঠে মারতে যায়, ছোট থেকেই এটা সিজোফ্রেনিক। এখন এটা যদি আপনার কাছে আসে আর আপনি শিওর না এটা বেল, স্টামো, হায়োস, এটা হোয়াটএভার, আর্সেনিক ব্রোমাটাম, আর্সেনিক অরাম আয়ন, অরামার্স, অথবা এই যে আমাদের কমন মেডিসিন গুলা, রাইট, মেন্টাল পেশেন্টের জন্য ট্যারেন্টুলা, টিউবার, আপনি একেবারে পুরা বুঝতে পারতেছেন না কোনটা যেটা হয়েছে। আর সবচেয়ে বড় কথা, অনেক সময় 30 ইয়ার্স ধরে সিজোফ্রেনিক পেশেন্ট ড্রাগের উপর ছিল, আপনি প্রথম ধরেই নেবেন, বলেও দেবেন এই রোগ সারবে না, তবে আমি কিছুটা কমাতে পারি, এবং কখনোই একে একটা নির্দিষ্ট স্টেবিলিটিতে আসার পরেও সহজে আপনি ড্রাগ বন্ধ করবেন না। যেটা করবেন, আপনি তার প্র্যাকটিশনারকে দিয়ে সবসময় ড্রাগের ডোজটা নির্ধারণ করাবেন। আপনার কাছে হার্টের পেশেন্ট আসছে, আমার একজন আছে বলছি ডেভিসিটির পেশেন্ট, আমি তার কোনো মেডিসিনই বন্ধ করি নাই, কোনো মেডিসিন বন্ধ করি নাই, দিব্যি ভালো আছে মাশাআল্লাহ সে। এবং তার অনেক বেশি ব্লক ছিল, তার অনেকবার তার সার্জারি কয়েকবার হওয়ার পরেও পেইনটা ছিল মারাত্মক। শেষের দিকে যেটা হচ্ছিল, সে হলো কোভিড এর জন্য আর কি টিকা নেওয়ার পর থেকে তার সারা শরীরে অনেক চুলকানি দেখা দেবে আন্টি, এবং উনি সেগুলো সব মলম লাগান, পরিষ্কার হয়ে যায়। এরপর থেকে আর খেতে পারে না, মানে বন্ধ হয়ে যাচ্ছিল গলা, এবং উনি বলছিল যে আমি এখন ইদানিং এতটাই বন্ধ যে আমি পানি খেতে গেলে ক্লোজ হয়ে যাচ্ছে, পানি খেতে পারছি না, এরকম ওই অবস্থা নিয়ে আমার কাছে আসছিলেন। কিছুই না,
উনি ওনার কেস নিয়ে যেটা দেখা গেল সে লেভেল তার খুবই ভালো, সে লেভেল 4 এর পেশেন্ট। তাকে আমি দিছিলাম হচ্ছে ব্যারাইটা কার্ড 1M। এই যে এটা এই পর্যন্ত তার যে কোনো কিছু, তার কান বন্ধ হয়ে গেছে, হাঁটু থেকে পা পর্যন্ত ব্যথা, জ্বালা পোড়াচ্ছিল, রোদে কষ্ট হচ্ছিল, এরকম ছোটখাটো কিছু সমস্যা রিল্যাক্স করলো যখন কয়েক মাস পর আবার ব্যারাইটা কার্ড 1M জাস্ট 10 সাকশন বেশি দিয়ে রিপিট দেওয়া হয়েছে, আবারও সে দিব্যি ভালো আছে মাশাআল্লাহ। তো ইট ডিপেন্ডস, আপনি যদি রাইট রেমেডি দেন, রাইট পোটেন্সি ক্যান স্টিল ওয়ার্ক। সব সময় সব পেশেন্টে খবরদার এই অ্যালোপ্যাথিক ড্রাগ ধরতে যাবেন না, এটা আপনাকে বিপদে ফেলবে। আরেকটা যেটা ধরতে আপনি বাধ্য যখন এটা মলম, মলম, হ্যাঁ মলম ধরতে আপনি বাধ্য। এখন এই যে আপনি মলমটা তার বন্ধ করবেন, আপনার কিন্তু কনফিডেন্ট হতে হবে যে দিস ইজ দ্য রাইট প্রেসক্রিপশন, নিয়ারলি রাইট প্রেসক্রিপশন, এট লিস্ট সাম কনফিডেন্স দেয়ার শুড বি 60% 70%। আদারওয়াইজ আপনি এরকম একটা ভয়ঙ্কর চুলকানি পেশেন্ট, হ্যাঁ আসছে আপনার কাছে এত কষ্ট, তাকে আপনার আস্তে আস্তে সবকিছু করতে হবে স্যার। হ্যাঁ তার আপনি মলমটা বন্ধ করতে পারবেন, কিন্তু ইন্টারনালি যে সমস্ত মেডিসিন মানুষ খায়, বিশেষ করে স্কিন ডিজিজের ক্ষেত্রে একটু পড়াশোনা করে নেবেন। কিছু কিছু স্কিন ডিজিজ আছে যেগুলো কিউরেবল না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে অত্যন্ত অত্যন্ত কঠিন, সে একটু মুভ করলে ব্লাড পড়ে, তার স্কিন ফেটে যায়, তার প্রবলেমটা হচ্ছে নির্দিষ্ট কোনো একটা প্রোটিন সিনথেসিসে, যেটা তার একদম জেনেটিক প্রবলেম। এইটা আপনি সহজে তাকে ভালো করতে পারবেন না, এটা ইনকিউরেবল কেস, বা হয়তো উপশম দিতে গেলেও আপনার একটু সময়ের প্রয়োজন। এইসব কেসে কিন্তু আপনি কর্টিজন বন্ধ করবেন না। স্যার আমার কথা যদি ক্লিয়ার না হয় আপনি বলতে পারেন। থ্যাংক ইউ ম্যাম। সুন্দর। ডক্টর বিশ্বনাথ দত্ত বাবু, আমরা আমাদের নির্দিষ্ট সময় অতিক্রম করেছি আলহামদুলিল্লাহ। আর কারো কিছু জিজ্ঞাসা না থাকলে আমরা ক্লোজ করবো ইনশাআল্লাহ। আপনি হ্যান্ড রেজ করেছেন। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যামের কাছে একটা আমার এই প্রসঙ্গে একটা কথা জানা ছিল যে অনেক পেশেন্ট এসে বলেন যে আমি সুগারের মেডিসিন নিচ্ছি, অ্যালোপ্যাথি বা হাই প্রেশার বা থাইরয়েড, তো এই ক্ষেত্রে কি হোমিওতে ট্রিটমেন্ট কি পুরোপুরি কিউর হয়, মানে নর্মাল রাখা যায় থাইরয়েড আর সুগার? একটু যদি বলতেন ম্যাম। জি ম্যাডাম, আমার রোগী আছে আলহামদুলিল্লাহ একদম কিওর, এবং আমি এটা ব্যাপারে কনফিডেন্ট, আলহামদুলিল্লাহ ভালো হয়। তবে আমি যেটা বলবো যে আমি কখনোই তার ঔষধ বন্ধ করিনি। আমি তার ঔষধ বন্ধ করেছি যখন তার, যেমন আমার ডায়াবেটিসের পেশেন্ট যখন শুরু করলো যে তার ড্রপ করছে ব্লাড সুগার ড্রপ করছে, আমি তখন তাকে তার যে ডাক্তার তার কাছে পাঠাই যে চেকে, এবং তার কোনো ডায়াবেটিস পাওয়া যায় না সুবহানাল্লাহ। আর ব্লাড প্রেশারের কথা, সেটা আমার প্রায় 2.5 বছর ট্রিটমেন্টের পর আমি দেখেছি যে দুটো পেশেন্টে তাদের ব্লাড প্রেশার সমস্যা নাই। আমি দুজন পেশেন্টের কথা বলছি। ইট টেকস টাইম। আপনি কখনোই ব্লাড প্রেশারের রেমেডি ধরবেন না, 1 নাম্বার, হ্যাঁ ধরবেন না আনটিল আপনি সবসময় তাদেরকে চেক আপে রাখবেন। কারণ তার যদি দেখা যায় কন্টিনিউয়াস লো ব্লাড প্রেশার দেখা দিচ্ছে, কি ব্যাপার লো কেন, সে বলছে আমার মাথা ঘুরে, আপনি ওষুধ না চেঞ্জ করে আগে পাঠাবেন যে তোমার ব্লাড প্রেশার চেক করো, তোমার ডাক্তারের কাছে যাও, তোমার একটা ওভারঅল জেনারেল চেক আপে যাও। আরেকটা যেটা থাইরয়েডের মেডিসিন আমাদের মেডিসিনকে কোনো সমস্যা করে না। থাইরয়েড মেডিসিন যদি খুব বেশি ডোজে না হয়, এটা ডোজিংটা সবসময় অ্যাডজাস্ট করতে হয়। আর আপনি যখন তাকে ট্রিটমেন্টে রাখবেন, তার ডোজিংটা আসলেই অ্যাডজাস্টেড হতে হবে, কিন্তু আপনি এটা বন্ধ করবেন না। এটা বন্ধ করলে আপনার ট্রিটমেন্ট দিতে বেশ বেশ ঝামেলা হবে, রোগীর বিভিন্ন পেইন বেড়ে যাবে। আর থাইরয়েডের আমরা আমাদের থেকে জানি, আমাদেরকে ভিতরকার স্যার যেটা বলেন যে থাইরয়েড আর ইনসুলিন, হ্যাঁ থাইরয়েডের জন্য যে মেডিসিন এবং ইনসুলিন, এই দুটো জিনিস বন্ধ করার কোনো প্রয়োজন নাই, এটা অ্যাডজাস্ট করতে হয়। আর এটা বন্ধ না করলেও আমাদের ট্রিটমেন্টে কোনো সমস্যা হয় না। আর হ্যাঁ আমাদের ট্রিটমেন্টে ভালো হয়, কিন্তু ইট টেকস টাইম। আপনি কখনোই এটা প্রথমেই বন্ধ করবেন না। হ্যাঁ আপনি আপনার এই যে কথাটা যে আপনার ট্রিটমেন্টে রোগী কত আছেন, কেমন আছেন, ভালো, এটা না বুঝে আমরা আসলে রোগীর কোনো ট্রিটমেন্টেই হাত দিব না সহজে, আনলেস ওই যে বললাম স্কিন ডিজিজের ক্ষেত্রেও সিভিয়ারিটি কেমন, সব ক্ষেত্রে যেটা আপনি মাথায় রাখবে সেটা হচ্ছে কেস খারাপ না করা, সবকিছুতেই কেসটাকে সুন্দরভাবে হ্যান্ডেল করা। আসছো আমার কাছে, বাস আমি এত বড় ডাক্তার, তোমার ওই ওষুধ শেষ, এই ওষুধ শেষ, সব বন্ধ করে দিলাম। আমি কি আসলে জানি আমি কি ওষুধটা বন্ধ করছি, কোন এই লোকটার প্যাথোলজিটা কতটা খারাপ সে সম্পর্কে আমার কি কোনো আইডিয়া আছে?
যদি না থাকে আমি তো রোগী মেরে ফেলতে পারি, আল্লাহ মাফ করুন। তাহলে আমি কেন একটা মানুষকে এইরকম একটা ক্রাইসিসে ফেলবো? তো জেনে শুনে কাজ করা আর কি। হ্যাঁ, আর আরেকটা যেটা কোলাবোরেশন, আমরা কিন্তু কোনো যুদ্ধে দাঁড়াই নেই যে অ্যালোপ্যাথরা সব বিষাক্ত, তাদের সব বাদ। নো, আমরা সবাই কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি আমাদেরকে বলা হচ্ছে বলে কমপ্লিমেন্টারি না, আমরাও অ্যালোপ্যাথদের কমপ্লিমেন্টারি, তারাও আমাদের কমপ্লিমেন্টারি। আপনার যখন একটা সিভিয়ার সিচুয়েশন ম্যানেজ করতে পারছেন না, আপনি প্যানিক না হয়ে তাকে হসপিটালাইজ করেন, তাকে অ্যালোপ্যাথি ডাক্তার কাছে পাঠান। আপনি যদি বুঝেন যে না আমি এই প্যাথোলজিটা খুব খারাপ, হ্যাঁ তার এই টনসিলাইটিসটা খুব খারাপ, খুব বাজে, আমি বুঝতে পারছি যে এটা খারাপ দিকে যাচ্ছে, আমি করতে পারছি না, তার ওষুধ আমি খুঁজে পাচ্ছি না, ওকে অ্যান্টিবায়োটিক দেন, সমস্যা নাই তো, অ্যান্টিবায়োটিক দেন এবং বলবেন যে অ্যান্টিবায়োটিক শেষ করে 1 মাস ওয়েট করে তারপরে আসবেন। আপনি দেখবেন যে আপনি ঠিকই, আবার হয়তো আপনার হয়তো কিছু সমস্যা রিল্যাপস করবে, হয়তো প্রথম থেকে গ্রাউন্ড জিরো থেকে আপনার কাজ করতে হবে, কিন্তু রোগী তো বাঁচলো এবং আপনি নিজেও একটা ঝামেলা থেকে মানে বের হয়ে আসতে পারবেন। আপনি অনেক সময় অনেক কিছু খুব খারাপ হয়ে যাচ্ছে, খুব বেশি অ্যাগ্রাভেশন, আমি যেটা পড়লাম, তাই না? তখন আপনি দেখেন ডক্টর ভিতুল কাসের মতন ডক্টর, উনি বলছেন যে জাস্ট লিভ ইট ফর প্যালিয়েশন, সেন্ড ইট ফর প্যালিয়েশন। আপনি প্যালিয়েশন করার জন্য অ্যালোপ্যাথিক ড্রাগ দেন, আপনার যদি রং প্রেসক্রিপশনের কারণে এই অ্যাগ্রাভেশন হয়ে থাকে তবুও রোগী সেট হয়ে আসবে। আর যদি এমন হয় যে প্রেসক্রিপশন রাইট কিন্তু অ্যাগ্রাভেশন টু মাচ, এটা একটা সিভিয়ার লেভেলের কেস, লাইক সি গ্রুপের পেশেন্ট, আপনার কিন্তু কয়েকবারই তাকে ওই অ্যালোপ্যাথিক ড্রাগে আপনার রিসোর্ট করতে হবে। জি। আর ম্যাম ফার্স্ট টাইম একটা সুগারের পেশেন্ট আসলো, তার পিপিটা হাই, তখন কি করব? হোমিওপ্যাথি তাকে ধরে রাখা উচিত নাকি তাকে অ্যালোপ্যাথির কাছে পাঠানো উচিত? কি হয় সরি? যদি একটা সুগারের পেশেন্ট আসে হাই সুগার নিয়ে, ফার্স্ট টাইম চেক আপ করে যদি হোমিওর কাছে আসে, তখন আমরা কি করব? আপনি হোমিওপ্যাথিক মেডিসিন দিবেন, আর আপনার যেটা কাজ সেটা আপনি করবেন। আর যদি দেখেন যে এটা খুব বেশি আনম্যানেজেবল, আপনি বলবেন যে হ্যাঁ তুমি ইয়ে করো। তো যদি আপনি যেটা প্রথম দেখবেন সেটা হচ্ছে আপনি তার ওষুধ দিলে এটা কিন্তু অফেন ঠিক হয়ে আসে, অফেন আমাদের ওষুধে ঠিক হয়ে আসে, কিন্তু ইট টেকস টাইম। সবসময় আপনার প্রথম ওষুধেই তার এটা ঠিক হয়ে আসবে না, এটা মাল্টি অর্গান একটা ডিজিজ। আমরা ডায়াবেটিসের কথা কত সহজ করে বলি, কিন্তু এটা ফলাফলটা দেখেন প্রত্যেকটা অর্গানকে ধ্বংস করতে এটা সক্ষম। তো রোগী কিন্তু অনেক অসুস্থ। তো আপনি যেটা করতে পারেন যে আপনি তো আপনার ওষুধ দিবেন, আপনি বলবেন যে আপনার যদি ডায়াবেটিস কন্ট্রোল করতে হয় ইউ হ্যাভ টু ওয়াক, আপনি তাকে ম্যানেজমেন্ট দিবেন এবং বলবেন যে 2-3 দিন বা 1 সপ্তাহের মধ্যে তার এটা কমে কিনা। যদি না কমে সে মাস্ট গো, এবং তার ইনসুলিন হোক, তার ওষুধ হোক, অ্যালোপ্যাথিক ড্রাগ হোক, সে যা পারে অ্যালোপ্যাথি দিয়ে হলো এটা নিয়ন্ত্রণে রাখতে হবে। কিছু কিছু কেসে লাইক সে যদি প্রেগনেন্ট হয়ে থাকে, সে কিন্তু বেশ বড় রকমের একটা রিস্কে আছে, সে এবং তার বেবি দুজনেই মৃত্যুর দিকে যাইতে পারে। তারপর দেখেন সে যদি তার অন্যান্য প্যাথোলজিও দেখবেন খারাপ। সাধারণত এই সমস্ত রোগীতে আপনি সবসময় দেখবেন বিপি খুব হাই, কারণ কি তাতে ডায়াবেটিস হাই। আর মানুষ তো বিপি হলে মনে করে হার্ট গেল। আরে বাবা, হার্ট তো শেষে, প্রথম তো কিডনি নষ্ট হয়ে যাওয়ার কারণেই তোমার কিডনি প্রবলেম দেখা আছে বলেই তো ব্লাড প্রেশারটা বাড়ছে। সে যেহেতু ফিজিওলজির কোনো নলেজ নাই, সে মনে করো হার্ট যাবে। নো, হার্ট যাবে না, প্রথম তো কিডনি যাবে, তো চোখ যাবে। হ্যাঁ, তো এই যে সমস্যাগুলো আপনি যদি ম্যানেজমেন্ট দিয়ে তাকে যদি দেখেন কিছু আছে খুব বেশি অলস পেশেন্ট, আপনি ওষুধ দিলেন ও ওষুধেই ভালো করবে, এই ধরনের পেশেন্ট হলে আপনি এর উপরে ভরসা না করে বলবেন যে দেখো আমার ওষুধও খেতে হবে, সাথে ম্যানেজমেন্টের জন্য তোমার তাদের ওষুধও খেতে হবে। যখন তুমি একটা লেভেলে আসবে আমি বুঝতে পারবো, তখন আমি তোমাকে বলবো যে কখন তোমার এইসব ড্রাগটা লাগবে না। ভাই, এত বেশি অগাধ বিশ্বাস কোনো প্রয়োজন নাই, আমার এত এক্সপার্ট হওয়ার কোনো প্রয়োজন নাই। আমি একটা লোক মেরে না ফেলে তাকে আগে বাঁচিয়ে রাখতে হবে, তারপরে স্লোলি তাকে ট্রিটমেন্ট করতে হবে। জি, তাহলে আমরা হয়ে গেলাম ইনশাল্লাহ। এখন আজকে আমার মনে হয় যে আর আমরা সামনের দিকে অগ্রসর না হয়ে আমরা সঙ্গে দেখতাম ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ, এবং আমাদের তামান্না সাহেবকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ, যতটুকু পাবো ততটুকু আমাদের জন্য উপকারী, এটা অনেক প্রয়োজন। তো ঠিক আছে, সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং দিনটা সকলের জন্য ভালো যাক।
আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহি সালামতে রাখেন, হেফাজতে রাখেন, নিজ কর্মকাণ্ডের ভিতরে সুস্থতা নিয়ে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে। আর আপনারা যদি স্যার সময় নিয়ে বইগুলো নিজের সময় একটু পড়েন, আসলেই উপকৃত হবে। আর আমাদের ডক্টর আব্দুল মান্নান স্যার, আমি আপনাকে লাস্ট যে কয়েকটা লেখা শেষ হয়নি তো, লেখা হলে আমি স্যার আপনাকে ইমেল করে দিব ইনশাআল্লাহ। আপনি গ্রুপে যদি কাইন্ডলি এটাকে বাংলা করে হোক, একটু বোধগম্য করে হোক, হয়তো স্লোলি, এটা একটু সময় নিয়ে গ্রুপে অল্প অল্প করে দিলে হয়তো সবাই বুঝতে পারবে। যেমন আমরা 22টা অবজারভেশন 22 দিনে যদি শিখি বেশি বুঝবো, কিন্তু এরকম টানা আমি জাস্ট একটা ইন্ট্রোডাকশন দিছি আর কি। এইভাবে পড়ে এটা মনে রাখা সম্ভব না, এটা অ্যাপ্লিকেশনও সম্ভব না, জাস্ট একটা আইডিয়ার জন্য, যাতে আমরা খুব ছোট করে না দেখি হোমিওপ্যাথিকে। আসলে হোমিওপ্যাথি যেমন অনেকে আছে যে অল্প কয়টা মেডিসিন হোমিওপ্যাথি ডান, অল্প এটার সাথে এটা মিশিয়ে দিলে এটা ডান, ওই অসুখ ভালো হয়ে যাবে, এই অসুখ ভালো হয়ে যাবে। দিস ইজ সো রং। একটা কথা, হোমিওপ্যাথি সংজ্ঞাতেই কিন্তু এটার সমাধান, সেটা হলো হোমিওপ্যাথি সেম, তাই না? লাইক কিউরস লাইক। তার মানে আমি যতই এটার সাথে ওটা মিশাই, সেটা মিশাই কোনো লাভ নেই। যা আমাকে অর্গানিজম যে চিত্র দিচ্ছে, ওই চিত্র অনুসারে যতক্ষণ আমি তাকে না ওষুধ দেবো, কখনো কিওর হবে না। এটা ঠিক প্যালিয়েশনের ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে তখন একদম লেভেল ডি, সে মারাই যাচ্ছে, এই পেশেন্টের শুধু একটু কোনো মতে উপশম দেওয়া, তখন আপনি অনেক কিছু করছেন। কিন্তু এটাও মনে রাখবেন যে লেভেল ডি এর পেশেন্টে যে কিনা স্টিল কিউরেবল ছিল, ওই যে বললাম 2-3 বছর সঠিক ভাবে যদি ট্রিটমেন্ট করতেন, হয়তো 9-এ 10-এ 10-11-এ হয়তো স্টিল এই মানুষটা কিউর করা যেত। তো সেই মানুষটাকে যা খুশি তাই ওষুধ দেওয়াটা আসলে আমাদের কনসিয়াসকে জিজ্ঞেস করা উচিত যে আমি কি করছি। তো যাই হোক, আশা করবো যে আমরা আরেকটু পড়াশোনা করবো ইনশাল্লাহ, এবং আমাদের কাছ থেকে মানুষ উপকৃত হবে। ধন্যবাদ। জি, অবশ্যই পড়াশোনা করতে। ব্রাশ করছো? ব্রাশ তো আমি করে হুম, ব্রাশ করে আমি উঠে সকালে ওষুধ খাবে না? ডাব খাওয়া হয় না। সকালে হয়ে যাচ্ছে।